তুই আমার বয়সে 5 বছরের বড় হলেও আমাদের সম্পর্কটা বেস্ট ফ্রেন্ডের, যদিও আমরা এক ক্লাসের নই। হয়েছে তোর এসব ঢঙের আলাপ বাদ দিয়ে বল কেমন আছিস। আমাদের কথা চলতে লাগলো। আসলে ও আমার বেস্ট ফ্রেন্ড আকিব, আমার থেকে বয়সে 5 বছরের বড়, কিন্তু একটা ট্রেন জার্নিতে ওর সাথে পরিচয়, আর সেখান থেকেই বন্ধুত্বের শুরু। এক রাতের মাঝেই এত ভালো বন্ধুত্ব হয়ে যাবে তা কখনোই ভাবিনি। অনেকক্ষণ ওর সাথে টাইম স্পেন্ড করলাম। একসাথে কফি শপ থেকে বের হচ্ছিলাম, তখন একটা গাড়ি আমাদের একদম সামনে এসে ব্রেক করলো। গাড়িটা দেখে বুঝার বাকি রইল না কে হতে পারে। আমি চুপচাপ যেভাবে আখিতের হাত টেনে বের হচ্ছিলাম সেভাবে দাঁড়িয়ে আছি। উনি গাড়ি থেকে বের হয়ে নিজের গ্লাসটা চোখ থেকে খুলে আমাদের হাতের দিকে তাকালো। তারপর কিছু না বলে চুপচাপ আমার সামনে এসে বলল, গাড়িতে গিয়ে বসো, বাসায় যাবে। আমি ওনার কোনো কথার উত্তর না দিয়ে আকিবকে টেনে চলে যেতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই উনি আমার হাত ধরে টেনে ওনার বুকের সাথে মিশিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, কথা কানে গিয়ে পৌঁছায়নি? আপনার কি সকালের কথা মনে নেই? যদি মনে থাকে তাহলে কেন আবার এসব শুরু করছেন? আয়াত, আমি ভালোই ভালোই বলছি গাড়ি চলো, নয়তো নয়তো কি? নয়তো কি দেখতে চাও তুমি? তাহলে দেখো। এই বলে উনি আমাকে কোলে তুলে নিল। আমাকে এভাবে কোলে তুলে নিবে আমি ভাবতে পারিনি। আমাকে কোলে নিয়ে গাড়ির দিকে যেতে নিবে, তখনই আকিত ওনার সামনে এসে দাঁড়ায়। আপনার সাহস তো কম না, আমার চোখেরই সামনে আয়াতকে কোলে তুলে নিলেন, তাও আবার তার মতের বিরুদ্ধে গিয়ে। আকিদের কথা শুনে আশফি এক তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, তুমি হয়তো কিছুই জানো না আমি কে বা আমার আর আয়াতের সম্পর্ক কি। বাই দা ওয়ে, তোমার সাথে পরে আমার খুব ভালো করে বোঝাপড়া হবে, এখন আমাকে যেতে হবে। এই বলে আসফি গাড়ির দিকে পা বাড়াতে নিলে আকিদ আসফির কলার ধরে ফেলে আর বলে, আয়াতকে কোল থেকে নামিয়ে দিন, নয়তো। তুমি হয়তো জানো না আমি কে, আর ভালোই ভালোই বলছি কলার ছেড়ে দাও, তোমাকে পরে দেখে নিব। কে রে তুই? আকিদ আশফির কলার টেনে কথাটা বলল। এখন আশফির রাগ বেড়ে গেল। সে আমাকে নামিয়ে আকিদকে একটা ঘুষি মেরে দিল, সাথে সাথে সে ছিটকে গেল। তারপর আশফির রেগে চোখ বড় বড় করে বলল, আমি তোর বাপ, আর তার চেয়েও বড় পরিচয় আমি তোর এই আয়াতের বিয়ে করা জামাই। আকিদ উঠে দাঁড়িয়ে গালে হাত দিল, ঠোঁটের সাইড কেটে গেছে। আর যখন সে আশফির কথা জানতে পারলো তখন অবাক হয়ে আমার দিকে তাকালো। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আশফি আমাকে টেনে গাড়িতে বসিয়ে দিল। তারপর নিজেও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। আমি আকিদের দিকে তাকিয়ে আছি, আকিদও আমার দিকে তাকিয়ে আছে। আমাকে হাত ধরে টেনে রুমে নিয়ে গেল, তারপর ধাক্কা দিয়ে বেডের উপর ফেলে দিয়ে দরজা লক করে দিল। উনি আমার দিকে এগোতে লাগলেন আর শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলতে লাগলেন, তোমাকে আমি মুক্ত বলেছিলাম বলে এই না যে আমি তোমাকে বাহিরের কোনো পুরুষের সাথে লুকিয়ে মিট করতে দিব। ঘরে তো আমি একটু কাছে গেলেই রেগে যাও, ন্যাকামি করো করে, কিন্তু বাহিরের পুরুষকে তো ঠিকই জড়িয়ে ধরতে পারো। এখন আমি পুরান হয়ে গেছি, আমাকে দিয়ে হয় না তোমার। এই কয়েকদিন চুপ করেছিলাম বলে কি ভেবেছ আমি সব ভুলে গেছি? কিচ্ছু বলিনি। আজকে থেকে আবার শুরু করব নতুন করে। অদ্ভুত সাইকো ডাকো না আমাকে, আজকে থেকে আবারও তাই হবে। বলে নিজের শার্টটাকে ছুঁড়ে ফেলে দিলেন। আমার কাছে আসলেন, আমি পেছোতে পেছোতে একদম খাটের সাথে মিশে গেলাম। উঠতে যাব তার আগে শাড়ির আঁচল ধরে টান দেয় আর আস্তে আস্তে সমস্ত শাড়ি ওনার হাতের মুঠোয় নিয়ে নেয়। তার শুরু হয়ে যায় ওনার চাহিদা মেটানোর খেলা। চাহিদা মেটানো হয়ে গেলে উঠে চলে যায়। আমি বিছানায় গুটিয়ে শুয়ে আছি, চোখ থেকে অনবরত পানি পড়ছে। ব্যথা সহ্য করতে পারছি না, ঠোঁটের পাশে অনেকটা কেটে গেছে। কাটবে নাই বা কেন, কামড়ে তো সারা শরীরই ক্ষত করে ফেলেছে। আমি বুঝতে পারছি না উনি এমন কেন করলেন, শুধুমাত্র আকিদকে জড়িয়ে ধরার জন্য? যদি তাই হয় তাহলে আমি এখন থেকে আকিদের সাথে প্রতিদিন মিট করব। উনিও তো আমার কথা শোনেননি, দিদামের সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তখন কিছু হয়নি, আর আমি একটু জড়িয়ে ধরেছি বলেই এত কিছু। আজকে থেকে আমিও আপনার সব অপছন্দের জিনিসগুলো করব, আপনি যা ইচ্ছা করেন। এখন থেকে কোনো কিছুই কেয়ার করব না। উনি ফ্রেশ হয়ে আসলে আমিও ফ্রেশ হয়ে আসি। উনি ল্যাপটপে কাজ করছিলেন, আমি নিচে যাব ভেবে রুম থেকে বের হচ্ছিলাম, তখনই দিদাম রুমে ঢুকছিল। আমি ওনার সামনে পা বাড়িয়ে দিলাম আর দিদাম নিচে ধপাস করে পড়লো। উপস, লেগেছে বুঝি? লাগবেই তো, অন্যের জিনিসের প্রতি বেশি আকর্ষণ থাকলে নিজের দিকে খেয়ালই থাকে না। আচ্ছা বাদ দাও, নাও ওঠো। আমি এই বলে নিজের হাতটা দিদামের দিকে বাড়িয়ে দিলাম। দিদায় অসহায়ের মতো হাতটা ধরে উঠতে নিলেই মাঝ অবস্থায় আবার ছেড়ে দিলাম, যার ফলে আবারও নিচে পড়ে যায়। এবার আসফি এসে দিদামকে তুলে,
আশফি রেগে আমাকে কিছু বলতে যাবে তার আগেই আমি নিজের চুলগুলো উড়িয়ে সেখান থেকে চলে যাই। আমার এমন ব্যবহারে উনি রীতিমতো অবাক হয়ে যায়। সন্ধ্যায় আমি বসে বসে টিভি দেখছিলাম। যদিও টিভিতে মন ছিল না, তখনই আশফি আর দিদাম ড্রয়িং রুমে আসলো। দুজনেই খুব সেজে গুজে বের হয়েছে, তার মানে কোথাও বের হচ্ছে। আমি কিছু না বলে চুপচাপ টিভির দিকে চোখ ফিরিয়ে নিলাম। দিদাম আমার সামনে এসে বলল, আয়াত, আমরা একটু পার্টিতে যাচ্ছি, আসতে অনেক রাত হবে, তুমি ঘুমিয়ে যেও কেমন? এই বলে দিদাম চলে যেতে নিলে আমি উঠে ওর পথ আটকিয়ে বলি, দিদাম এই নাও ঘরের চাবি। আমি না আজকে এই বাড়িতে থাকবো না, তোমরা যখন ইচ্ছে তখন আসো, সমস্যা নেই। আমি আজকে আমার একটা ফ্রেন্ডের বাসায় যাব, তোমরা বের হলেই আমি বের হয়ে যাব। আর হ্যাঁ, হ্যাভ আ গুড পার্টি মুড। আমি এই বলে টিভিটা অন করে সোজা উপরে চলে আসলাম। দিদাম হয়তো ভেবেছিল আমি ওদেরকে দেখে জেলাস ফিল করব, কিন্তু না, তেমন কিছুই না, বরং উল্টো জেলাস ফিল করাবো। আমি খুব গর্জিয়াস মেকআপ করে পার্টি লুকে নিচে নামলাম। নিচে নেমে দেখি ওরা এখনো বের হয়নি। আশফির মুখ দেখে বোঝা যাচ্ছে উনি বের হতে চাইনি। আমি ওদের সামনে গিয়ে বললাম, আরে তোমরা এখনো বের হওনি, আমি তো এখন বের হয়ে যাব। কোথায় যাচ্ছ তুমি, তাও আবার এসব ড্রেস পরে? আমি না কাউকে কোনো উত্তর দিতে বাধ্য নই। এনিওয়ে বাই। এই বলে আমি চলে যেতে নিলেই উনি আমার সামনে এসে চোখ লাল করে বলে, আমি তোমার হাজবেন্ড, তাই তুমি আমাকে বলতে বাধ্য। আর যদি আমি অনুমতি দেই তাহলেই তুমি বের হতে পারবে। হাজবেন্ড? কোন হাজবেন্ডকে দেখেছেন নিজের বউকে ঘরে রেখে অন্য একটা মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে যেতে, পার্টি করতে যেতে? আর বাকি রইল আপনার অনুমতি দেওয়ার কথা। আই ডোন্ট কেয়ার, আপনার অনুমতির কোনো প্রয়োজন নেই আমার। আমি নিজের ডিসিশন এখন নিজেই নিতে পারি। এই বলে আমি ওনার সামনে থেকে চলে আসলাম। তারপর ওদেরকে দেখিয়েই আকিবকে কল করলাম। হ্যালো আকিব, হ্যাঁ আমি বের হয়ে পড়েছি, হ্যাঁ কালার গ্রাউন্ডে যাব, তুমি ঠিক সময় পৌঁছে যেও। আমি ফোনটা কেটে ওনার দিকে একবার তাকিয়ে বের হয়ে গেলাম। ওনার মুখের অবস্থা একদম লাল টমেটোর মতো ছিল। এখন থেকে আপনিও বুঝতে পারবেন এই আয়াত কি জিনিস। কালার গ্রাউন্ডে বসে আছে আমি আর আকিব। তাকে আমার আর মিস্টার আশফি মেহরাজের বিয়ের আগের ও পরের সম্পূর্ণ ঘটনা এক এক করে বললাম। সবটুকু শোনার পর আকিব বলল, হোয়াট, এত কিছু হয়ে গেল আর তুই আমাকে একটাবারও কিছু বলিস নাই? কি বলবো, আর বললেই কি কিছু তুই করতে পারতি? কিছু করতে না পারলেও ওই লোকটাকে তো সরাতে পারতাম। তুই সব সময় মাথা গরম করে ফেলিস, তোকে যা বলছি তুই শুধু তাই কর। বুঝতে পারছি, আশফির সামনে এমন ভাবে থাকতে হবে যেন মনে হয় আমরা স্পেশালের থেকেও স্পেশাল কেউ। ইয়াপ, আর ওদের সামনে তুইও তুমি বলবি, ঠিক আছে বেবি? আমি শয়তানি করে কথাটা বললাম আর সাথে সাথে হেসে দিলাম। আকিবও আমার সাথে হাসছিল। তখনই আশফি আর দিদাম পার্টিতে আসলো। আমি খুব ভালো করে জানতাম ওরা দিদাম প্লাস আশফি না আসলেও উনি মানে আশফি ঠিকই আসবে। আমি ইশারা করে আকিবকে ইশারা করলাম। আকিব বুঝতে পেরে তার মতো করে কাজ শুরু করে দিল। আমার সামনে আসা চুলগুলো আস্তে আস্তে করে পেছনে সরিয়ে দিল। অন্যদিকে দিদাম তো আশফির হাতের ভেতর হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মিউজিক শুরু হতেই দিদাম আশফিকে টেনে নিয়ে ডান্স শুরু করে দিল। আমিও আকিবকে নিয়ে ডান্স ফ্লোরে চলে গেলাম। খুব ভালোভাবে ডান্স করছি আকিদের সাথে। আশফি আর দিদামও ভালোই ডান্স করছে, কিন্তু আশফির চোখ আমার দিকে। আমি যখনই তাকাচ্ছি তখনই দেখতে পাচ্ছি উনি আমার দিকে তাকিয়ে আছে। হয়তো রাগে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। আমিও আকিবকে ইচ্ছে করে জড়িয়ে ধরেছি, হাতে হাত আঁকড়ে রেখেছি। আমি এক পর্যায়ে আকিবকে ইচ্ছে করে চিমটি কাটলাম। আকিদও বুঝতে পেরে আস্তে আস্তে করে আমাকে লাইটের অন্ধকারে নিয়ে গেল। আশি আমাদের দিকে তাকিয়েছিল। দিদাম বারবার তার দিকে ফেরাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আর সহ্য করতে পারলো না আশফি। আমরা দুজন অন্ধকারে এসে একটু হাসছিলাম। তখনই আশফির ছায়া দেখতে পেয়ে আবারও ক্লোজ হয়ে দাঁড়ালাম। আশফি এসে আমার হাত ধরে টান দিল। আমি উল্টো টান দেওয়ার এতটা এগিয়ে নিতে পারিনি। তারপর জোর করে টান দিয়ে একদম কোলে তুলে নিল। তারপর আকিদের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। আমি পেছন থেকে আকিদকে বৃদ্ধাঙ্গুল ইশারা করে যেন সে বুঝতে পারে আজকের মতো অভিনয় এখানেই শেষ। বাসায় এসে আমাকে দাঁড় করিয়ে আবারও রেগে বলতে লাগলো, ওই ছেলেটার সাথে কি সম্পর্ক তোমার? আপনাকে কেন বলতে যাব? দেখো, এমনিতেই মাথা গরম আছে, এখন এসব তেরা তেরা কথা শোনাবে না। সোজা সোজা বলো, ছেলেটার সাথে তোমার কিসের সম্পর্ক? খুবই স্পেশাল একজন। স্পেশাল বললে ভুল হবে, স্পেশালের থেকেও স্পেশাল। তা যাই হোক,
এখন থেকে ওই ছেলের সাথে এত মেলামেশা করতে পারবে না। আপনি বললেই আমি মেনে নেব, এটা কি করে ভাবলেন? আপনি যেটা বলবেন ঠিক সেটার উল্টোটা আমি করব। আপনি যেমন দিদামের সাথে চিপকে থাকেন, আমিও ঠিক তেমন করে আকিদের সাথে চিপকে থাকবো। হো, তাহলে তুমি আমাকে জেলাস ফিল করানোর জন্য এসব করছো? মোটেও না, আপনাকে জেলাস ফিল করিয়ে আমার কি লাভ? আমি তো আর আপনাকে ভালোবাসি না। কিন্তু আমি তো বাসি, আর আজকের পর থেকে ওর সাথে চিপকে থাকলে তার ফল খুবই খারাপ হবে। উনি এই বলে চলে যেতে নিলে আমি পেছন দিক থেকে ডেকে বলি, মিস্টার আশফি মেহরাজ, আমি এখন আর আপনাকে ভয় পাই না, আর আপনি আমাকে যা খুশি করতে পারেন। আই ডোন্ট কেয়ার। আই নো দ্যাট ডিয়ার ইয়েলো অ্যাঞ্জেল। এই জন্য এখন আমি তোমাকে চিপকে থাকতে দেখলে তোমার না বরং আকিদের ক্ষতি করব। আর আমার ক্ষতিটা কত বড় ক্ষতি হতে পারে তা খুব ভালো করে বুঝতে পারছো। বেশি কিছু বললাম না, শুধু এটাই মাথায় রেখো। উনি আমার কাছে এসে চুলগুলো কানে গুজে দিয়ে কথাগুলো বলে চলে গেল। আমি এখন সত্যি কিছুটা ভয় পেয়ে গেলাম, কারণ আমি চাই না আমার জন্য আকিদের কোনো ক্ষতি হোক। পরের দিন বিকালবেলা আমি আকিদের সাথে ফোনে কথা বলছিলাম। আকিদ তার বাইরে কাটানোর দিনগুলো শেয়ার করছিল। আমার বড্ড হাসি আসছিল তার কথা শুনে, তাই হাসতেছিলাম। তখনই আশফি রুমে আসলো। আমাকে এভাবে হাসতে দেখে একটু অবাক হলো, কারণ আমি ওনার সামনে কখনো এভাবে হাসিনি। আমি ওনাকে দেখে বারান্দায় চলে আসলাম। তো ভালোই ছিল বাহিরের দিনগুলো। আমি পেছন ফিরে তাকিয়ে দেখি উনি আমার একদম পিছে দাঁড়িয়ে আছে। আমাকে খুব শান্তভাবে জিজ্ঞেস করলো, কার সাথে এত হেসে হেসে কথা বলছো? আপনাকে কেন বলতে যাব? আমি এই বলে সাইড কেটে চলে যেতে নিলে উনি আমার হাত ধরে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, আমি তো ভুলে গেছিলাম, তোমার তো এখন স্পেশালের থেকেও স্পেশাল কেউ আছে, তার সাথে কথা বলছো তাই না? হ্যাঁ বলছি তো। উনি আমাকে খুব শান্তভাবে কথাগুলো বলছিল আর পেছন থেকে পিঠে স্লাইড করছিল। আমার রাগে উঠে যাওয়ায় বলেই দিলাম, সাথে সাথে আমার হাত থেকে ফোনটা নিয়ে নিচে আছাড় মারে, আর সাথে সাথে ফোনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তারপর আমাকে ছেড়ে দিয়ে আমি ফোনটা হাতে নিয়ে বলি, এটা কি করলেন আপনি? আমার ফোনটা ভেঙে দিলেন। জানেন এই ফোনে আমার কত ইচ্ছে লুকিয়েছিল? আমার নিজের টাকা দিয়ে কেনা প্রথম ফোন ছিল এটা, আর আপনি নিমেষেই গুঁড়ো গুঁড়ো করে দিলেন। আমি কথাগুলো বলেই কান্না করে দিলাম, কারণ আমাদের মতো ফ্যামিলির প্রতি মাসে মাসে ফোন কেনার টাকা থাকে না। এই টাকাটা আমি টাকা বাঁচিয়ে বাঁচিয়ে কিনেছিলাম। উনি হয়তো আমার কষ্টটা বুঝতে পারছেন না, আর বুঝবেই বা কি করে? উনি তো আর আমার মতো করে বড় হয়নি। উনি চলে গেলেন, আর যাওয়ার আগে বলে গেলেন, রেডি হয়ে যাও, আজকে তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। কিন্তু ওনার কোনো কথাই আমার কানে গেল না। আমি ফোনটা হাতে নিয়ে কান্না করছি। প্রায় 1 ঘন্টা পর উনি রুমে আসলেন। আমি রেডি না হয়ে বিছানায় ভাঙা ফোনটা নিয়ে বসে আছি। কি ব্যাপার, এখনো রেডি হওনি? একটু পর তো বের হবো। আমি আপনার সাথে কোথাও যাব না, আর আজকে আমাকে এত আদিক্ষেতা দেখাতে হবে না। আপনি আপনার দিদামকে নিয়ে যেতে পারেন। খুব কষ্ট লাগছে না? নিজের জিনিসটা চোখের সামনে ভেঙে ফেললাম বলে। ঠিক তেমনই কষ্ট আমারও হয় যখন তুমি আমার ভালোবাসাটাকে অপমান করো, গলা টিপে মেরে ফেলো। বাই দ্য ওয়ে, এই শাড়িটা পরে রেডি হয়ে পড়ো। উনি আমার দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিল। আমি ওনার হাত থেকে সেটা নিয়ে দূরে ফেলে দিলাম, আর চিৎকার করে বলতে লাগলাম, আপনার কোনো কথা কান দিয়ে যায় না? আমি বলছি তো আমি কোথাও যাব না। তাহলে কেন এত ঢং করছেন? সরে যান আমার চোখের সামনে থেকে, আমাকে একটু একা থাকতে দিন। তুমি যাবা, সাথে তোমার সারা শরীর যাবে। এই বলে উনি একটানে আমার শাড়ি খুলে ফেলেন। তারপর আমাকে উপর দিক থেকে ঘুরিয়ে ব্লাউজটা খুলে ফেলে দিলেন। তারপর ব্যাগ থেকে নতুন হলুদ শাড়িটা পেঁচিয়ে দিয়ে কানের কাছে এসে বলল, প্লিজ একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও, আমি নিচে তোমার জন্য অপেক্ষা করছি। উনি এভাবে বলায় আমি আর না করতে পারলাম না। উনি চলে গেলে আমি শাড়িটা পরে নিলাম। ব্যাগটা হাতে নিয়ে দেখি তার সাথে কতগুলো চুড়ি আর একজোড়া ঝুমকোও আছে। আমি ওগুলো পরে নিচে এসে দেখি উনি সোফায় বসে ফোন টিপছে। আমাকে নিচে নামতে দেখে উনি দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে আছেন। আমি ওনার সামনে দাঁড়ালে উনি বলেন, হলুদ পরি, আজকে তোমাকে দেখে আবারও নতুন করে প্রেমে পড়তে মন চাচ্ছে। আজকে আবারও ঠিক তেমনি অনুভব হচ্ছে যেমন হয়েছিল প্রথম দেখার পর। তারপর উনি আমার সামনে হাঁটু গেড়ে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আই লাভ ইউ হলুদ পরি। জানি তোমার উত্তর হয়তো এখনো পাল্টায়নি, আমাকে হয়তো এখনো একইভাবে ঘৃণাই করে আছো, কিন্তু তোমার কাছে আমার একটা চাওয়াই, এভাবে ঘৃণা করে থাকলেও চলবে, শুধু আমাকে ছেড়ে যাবে না, কখনো জোরও করবো না ভালোবাসতে। বলো আমাকে। আমি কি বলবো বুঝতে পারছি না। আমি শুধু একটা কথাই বললাম, এসব নাটক আমার ভালো লাগছে না। যদি কোথাও যাবার হয় তাহলে চলুন, নয়তো আমি রুমে চলে যাচ্ছি। আমার কথা শোনার পর ওনার মুখটা একদম শুকনো হয়ে গিয়েছিল। তারপর হাতটা গুটিয়ে নিয়ে উঠে দাঁড়ায়, মুখে একটা জোর করে হাসি ফুটিয়ে
সামনে যাবার ইশারা করে। আমি সামনে যেতে নেব, তখনই রিদাম এসে আশফির হাত ধরে ফেলে আর বলে, আমি রেডি, চলো যাওয়া যাক। দিদামের কথা শুনে আমি আশফির দিকে তাকালে আশফিও কিছুটা হতভম্ব হয়ে যায়। তারপর দিদামের হাতটা ছাড়িয়ে দিয়ে বলে, দিদাম, আসলে আজকে আমি আর আয়াত একসাথে যাব। তুমি বরং অন্য গাড়িটা নিয়ে চলে যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। কিন্তু কেন? আমি তোমাদের সাথে গেলে প্রবলেম কি? দিদাম, তোমার বোঝা উচিত আমরা হাজবেন্ড ওয়াইফ, এর মাঝে থার্ড পার্সন কারো থাকা উচিত না। সো প্লিজ। দিদাম আর কিছু না বলে আমার দিকে একবার তাকিয়ে শুকনো হাসি দিয়ে চলে গেল। আমার খুব ভালো লাগলো দিদামের এই ফেসটা দেখে। আশফি, আজকের কথাগুলো আমার ভালো লাগলো। আজকে প্রথম উনি দিদামের সাথে আমাকে নিয়ে এভাবে কথা বললেন। উনি আমার দিকে হাত বাড়ালে আমি একটু ভাব নিয়ে আগে বেরিয়ে গেলাম, আর উনি আমার ভাবের বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসি দিয়ে শীষ বাজাতে বাজাতে আমার পেছন পেছন চলে আসলো। উনি ড্রাইভিং সিটে বসলে আমি পেছনের সিটে বসতে নিলে আশফি একটু রাগ দেখিয়ে বলে, আমাকে কি কারো ড্রাইভার মনে হচ্ছে? পিছনের সিটে না বসে সামনের সিটে এসে বসতে পারেন। আমি তাও ওনার কথা না শুনে পেছনের সিটে বসতে নিলে উনি গাড়ি একটু সামনে নিয়ে দাঁড় করায়। তারপর বের হয়ে আমাকে কোলে তুলে সামনের সিটে বসিয়ে বলে, লজ্জা না করে সরাসরি বললেই পারো তোমার আমার কোলে উঠতে ভালো লাগে আর উঠতে চাও। ওনার কথা শুনে রেগে তাকালে উনি একটা চোখ টিপ দিয়ে দরজার লক করে দেয়। তারপর উনিও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। গাড়িটা চালানোর কিছুক্ষণ পর পর উনি আমার দিকে তাকায়। আমি একটু রেগে তাকালে উনি হেসে দেয়। আজকে প্রথম ওনার হাসির দিকে আমার চোখ আটকে গেল। কি অদ্ভুত সুন্দর ওনার হাসি। আমি ওনার দিকে এইভাবে বেহায়ার মতো তাকিয়ে আছি বলে উনি আমাকে বলেন, এইভাবে তাকিয়ে থাকলে প্রেমে পড়ে যাব তো, তখন আর আমাকে ঘৃণা করতে পারবে না। এই বলে উনি একটা চোখ টিপ দিয়ে শয়তানি হাসি দিল। আমি কিছুটা লজ্জায় পড়ে যাই, তাই অন্যদিকে তাকিয়ে মুচকি হাসতে থাকি। অবশেষে গাড়িটা তার নির্দিষ্ট জায়গায় এসে ব্রেক করলো। উনি নেমে আমার দরজাটা খুলে দিল। আমি গাড়ি থেকে নেমে অবাক হলাম, কারণ চারপাশ ঘন অন্ধকার, কোনো মানুষের কোনো সারা শব্দ নেই। আমি ওনার দিকে তাকালে উনি হয়তো আমার অবস্থাটা বুঝতে পারে। ভয় নেই, কিছু হবে না, আমি আছি তো, সামনে চলো। আমি ওনার কথা শুনে একটু ভরসা পেলাম, কারণ এতদিনে এতটুকু বিশ্বাস ওনার প্রতি হয়ে গেছে। আর যাই হোক, উনি আমার কোনো ক্ষতি হতে দিবেন না। আমি সামনে এগিয়ে গেলাম। মনে হয় আশেপাশে কোনো নদী আছে। ঠান্ডা বাতাসে আমার শরীরে বারবার কেঁপে উঠছে। উনি হয়তো এটা লক্ষ্য করেছেন আমার শরীরে। উনি ওনার ব্লেজার জড়িয়ে দিয়ে বললেন, নিজেকে কষ্ট দেওয়া একটা অন্যতম বোকামি, আশা করি তুমিও সেটা করবে না। ওনার কথা মানে আমি বুঝতে পারলাম, তাই আর ব্লেজারটা ফিরিয়ে দিলাম না। আমি একটু রাগ দেখিয়ে বললাম, কি সারপ্রাইজ দিবেন যার জন্য আমাকে এই ঠান্ডায় মারতে এনেছেন? হলুদ পরি এসব কি বলছো? আচ্ছা, আর একটু সামনে চলো, তাহলে বুঝতে পারবে। আমি মুখ ভেঙচি দিয়ে সামনে হাঁটা শুরু করলেন। আমার মুখ ভেঙচি দেখে উনি বুকের বা পাশে হাত দিলেন। কিছু দূর যাওয়ার পর চোখে পড়লো একটা লাইটিং করা টেবিলের উপর। নদীর তীর ঘেঁষে একটা টেবিল আর দুটো চেয়ার রাখা, সাথে নানা রকমের লাইটিং করা। আমি দেখে থমকে গেলে উনি বলেন, কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? চলো। এসবের মানে কি? কিছুই না, চলো, গেলেই সব বুঝতে পারবে, চলো। উনি আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন টেবিলের কাছে। তারপর একটা চেয়ার টেনে আমাকে বসিয়ে দিলেন। উনি আমার সামনে হাঁটু গেড়ে আমার হাত দুটো নিজের হাতে নিয়ে বললেন, কিভাবে বলবো বুঝতে পারছি না। সত্যি আমি যা করেছি তা ভুলই ছিল। আই এম সরি। নিজের শখের জিনিসটা নষ্ট হয়ে গেলে সত্যি অনেক কষ্ট হয়। আমি বুঝতে পারিনি তখন। রাগের মাথায় কখন কি করে ফেলি আমি নিজেও বুঝতে পারি না, কিন্তু এখন ঠিকই বুঝতে পারছি। তোমার এই চেহারা আমাকে বারবার মৃত্যুর কষ্ট দেয়। তোমাকে এভাবে আমি দেখতে চাই না। প্লিজ এভাবে থেকো না, আমাকে মাফ করে দাও। যদি মাফ না করতে পারো তাহলে তুমি যা বলবে তাই হবে। শুধুমাত্র আমাকে ছেড়ে যাবার কথাটা বলো না। আই লাভ ইউ আয়াত, আই লাভ ইউ সো মাচ। বলো আয়াত, আমাকে মাফ করে দিছো, বলো বলো। আমি ওনার দিকে তাকিয়ে আছি। ওনার চোখে পানি টলমল করছে, আর কিছুক্ষণ হলেই চোখ থেকে পানিটা গড়িয়ে পড়তো। আমার একটা মায়া কাজ করলো। আমি ওনার থেকে চোখটা অন্যদিকে সরিয়ে বললাম, ইটস ওকে, আপনি বুঝতে পেরেছেন, এটাই অনেক। আশা করি নেক্সট টাইমে এমন কিছু করবেন না। তুমি এখনো আমাকে মাফ করতে পারোনি? আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমাকে মাফ করে দিয়েছো। কেন? এইভাবে বললাম হলো না? না, হয়নি। তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলবে। আমি আর কিচ্ছু না বলে ওনার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলে দিলাম। উনি একগাল হেসে উঠে দাঁড়ালেন।
তারপর 1 মিনিটের কথা বলে কোথায় চলে গেলেন। আমার একটু একটু ভয় লাগছে। কয়েক মিনিট হয়ে গেল, এখনো উনি এলেন না। আমার ভয় হতে লাগলো। চারপাশ থেকে শিয়ালের ডাক আসতে লাগলো। আমার এখন আরো বেশি ভয় করতে লাগলো। চারপাশে তাকিয়ে দেখি উনি এখনো আসছেন না। আমি চেয়ারে গুটিসুটি হয়ে মাথা নিচু করে বসে আছি। ভয়ে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। হঠাৎ করে কেউ আমার নাম ধরে ডাকলে তাকিয়ে দেখি উনি আসছেন। আমি দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দেই। উনি কিছু বুঝতে পারছেন না। আশফি কিছু বুঝতে না পেরে সেও জড়িয়ে ধরলো। আরে পাগলি বে, কি হয়েছে বলো আমাকে। ও বুঝতে পারছি, ভয় পেয়েছো তাই তো? আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ জবাব দিলাম। ভয় পাবার কি আছে, আমি আছি তো, তাই না? তখন তো ছিলেন না, আপনি জানেন না আমি একা খুব ভয় পাই। তার উপর এসব শিয়ালের ডাক। কি তুমি আমার হলুদ পরি শিয়ালের ডাক শুনে ভয় পাই? আশফি জোরে হেসে দেয়। আমি আশফির বুকে কতগুলো জোরে কিল দিয়ে আবার কান্না করে দেই। উফ, সরি। আচ্ছা আর হবে না। এই যে তোমার হাত ধরেছি, আর কখনোই ছাড়বো না। একা রেখে যাওয়া তো দূর। আশফি আমার হাত ধরে কথাগুলো বলে, কিন্তু আমি এখনো কান্না করে যাচ্ছি। তাই সে আমার খালি পেটে নিজের হাত লাগিয়ে দেয়। সাথে সাথে আমি দূরে সরে গিয়ে রেগে গিয়ে বললাম, হচ্ছেটা কি? রিল্যাক্স। আমি তো শুধুমাত্র স্বাভাবিক করার জন্য এমন করেছি, ট্রাস্ট মি। ইটস ওকে। আমি অন্যদিকে ফিরে তাকাই। আশফি পেছন থেকে গিয়ে আমার সামনে একটা বক্স ধরে। আমি পেছনে ফিরে আশফির দিকে তাকিয়ে বলি, কি এটা? আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট। আমার কোনো গিফট চাই না, অন্তত আপনার থেকে। প্লিজ একটা বার নাও আর খুলে দেখো, প্লিজ। আশফি বাচ্চাদের মতো ন্যাকামি করে কথাগুলো বলল। আমার হাসি আসলো। খুব কষ্ট করে সেটা কন্ট্রোল করে বক্সটা নিই। তারপর বক্সটা খুলতে শুরু করি। খুলে দেখি একটা ডায়মন্ডের গলার হার। আমি খুব বেশি অবাক হয়ে যাই। আশফির দিকে এক ধ্যানে তাকিয়ে থাকি। আশফি বলতে শুরু করে, যদি কিছু মনে না করো তাহলে একটা আবদার করতে পারি। আবদার না, তোমার কাছে একটা অনুরোধ। কি অনুরোধ? আমি এই হারটা তোমাকে নিজ হাতে পরিয়ে দিতে চাই, যদি তুমি রাজি থাকো আর কি। এই হারটা কি আমার জন্য? এখানে কি আর কাউকে দেখতে পারছো না তো? তাহলে এটা তোমার জন্যই। কিন্তু এত দামি হার। আমার কাছে তোমার থেকে দামি আর কিছু নেই। এসব ডায়মন্ড তো তোমার ছায়ার সমতুল্য না। আশফি আমার দু বাহু ধরে কথাগুলো বলল। আমি আর আশফি একজন আরেকজনের দিকে তাকিয়ে আছি। অবশেষে আমি চোখ সরিয়ে নিয়ে বলি, আমি রাজি। তুমি রাজি মানে? তার মানে আমি পরিয়ে দিব? আশফির মুখে বিশ্ব জয় করা হাসি। মনে হয় সে আজকে এক অমূল্য সুযোগ পেয়েছে। আমি গলার হারটা আশফির হাতে দিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়াই। তারপর পিঠ থেকে চুলগুলো সরিয়ে নেই। আশফি আমার পেছনে গিয়ে গলার হারটা পরিয়ে দেয়। হঠাৎ আমার চোখ আটকে যায় আয়াতের পিঠে থাকা কালো তিলটার দিকে। সাদা জমিনে কালো একটা তিল যেন চোখ আটকে রেখেছে। আমি আর লোভ সামলাতে না পেরে তিলটায় হাত বুলিয়ে দেই। আয়াত কিছুটা কেঁপে ওঠে। সে একটু দূরে সরে যায়। আমি এটা কি করতে যাচ্ছিলাম ভেবেই কিছুটা লজ্জা পেয়ে যাই। তারপর মাথার চুলকাতে বলি, আয়াত, আমাদেরকে এখন যেতে হবে। আমি আর আয়াত হাঁটা শুরু করলাম। এদিকে একটা লোক আমাদেরকে ফলো করে এই পর্যন্ত এসেছিল। এখানে এসে সবকিছু দেখে কাকে যেন ফোনে সব বলতে লাগলো, এবং আমরা চলে যাবার সাথে সাথে টেবিল, চেয়ার, পর্দা সবগুলোতে আগুন জ্বালিয়ে দেয়। গাড়িটা এসে শহরের সবচেয়ে বড় হোটেলের সামনে এসে দাঁড়ালো। আয়াত কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকালে আমি নেমে ওর দিকে হাত বাড়িয়ে দেই আর বলি, আশেপাশে অনেক লোক আছে আর সবাই আমাদেরকে চিনে, তো কোনো ঝামেলা না করে হাতটা ধরো আর বাহিরে আসো। আয়াত আমার কথাটা বুঝতে পেরে হাতটা ধরে বাহিরে আসলো। সাথে সাথে কতগুলো ক্যামেরা বন্দী হয়ে গেলাম আমরা। একের পর এক ফ্ল্যাশ পড়ছে আমাদের চোখে। যদিও আয়াত অনেকটা বিগড়ে গেল, আমি তার কোমর ধরে সামনে এগিয়ে যেতে লাগলাম। হোটেলের ভিতরে ঢুকে আয়াত আরেকবার অবাক হয়ে গেল, কারণ ওইখানে তার শ্বশুরবাড়ির সবাই আছে আর ফারিন একটা ছেলের সাথে খুব হেসে হেসে কথা বলছে। আয়াতকে দেখা মাত্রই ফারিন এসে তাকে জড়িয়ে ধরলো। থ্যাংক ইউ সো মাচ ভাবি। কিন্তু কেন? কেন মানে কি? আমার আর কায়রাফের বিয়েটা পাকা করে দেওয়ার জন্য। মানে তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে? এমন ভাব করছো যেন কিচ্ছু জানো না। আচ্ছা, আমি তোমার সাথে পরে কথা বলছি। আমার ফ্রেন্ডরা আসছে, ওদের সাথে দেখা করে আসছি। ফারিন চলে গেল। তার বলা কথাগুলো যেন আমার মাথার উপর দিয়ে গেল।
আমার দুটো চোখ শুধু আশফিকে খুঁজে যাচ্ছে। আশেপাশে সব দিকেই দেখলাম, কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না। পেছনে ফিরতে যাবে তখনই খায় এক ধাক্কা। উপরে তাকিয়ে দেখি আশফি মুচকি মুচকি হাসছে। কি, আমাকে খুঁজছিলে? তাই তো। হাই হাই, প্রেমে পড়লে সবাই এমনই হয়, একদম চোখে হারায়। আপনার কি সবসময় এগুলো মাথায় ঘোরে? তুমি না করতে পারবে যে তুমি আমাকে খুঁজছিলে না? হ্যাঁ, এটা সত্যি, আমি আপনাকে খুঁজছিলাম, কিন্তু এসব প্রেম প্রীতি কিছু না। শুধু এটা জানতে যে এটা কি করে সম্ভব হলো। আই মিন ফারিন আর কায়রাব। এই যে আমার ভালোবাসার শক্তি, আরেকটা শক্তি ভালোবাসাকে এক করে দিল। তোমাকে ওই দিন বলেছিলাম না, আমি আগামী 1 সপ্তাহের মাঝে ব্যাকগ্রাউন্ড চেক করে তোমাকে জানাবো। তাহলে আগে জানাননি কেন? এই যে সারপ্রাইজ। আপনাকে তো আর কিছু বলার আগেই আকিদ আমাকে ডাক দিল। আমি যতটা না অবাক হলাম তার চেয়ে বেশি রেগে গেল আশফি। আমি আকিদের কাছে যেতে নিলে আশফি আমার হাত ধরে টেনে নিয়ে লিফটের ভেতরে চলে যায়। আজব হচ্ছেটা কি, আমাকে এভাবে টেনে নিয়ে আসলেন কেন? আমি কি বলবো, বলবে তো তুমি? ওই আকিদ এখানে কি করছে? আমি কি করে বলবো ও ওখানে কি করছে? একদম মিথ্যে বলবে না আমার সাথে। তুমি যদি না জানোই তাহলে ও জানবে কি করে আমরা এখানে? শোনো আয়াত, আমি তোমাকে ওর সাথে দেখতে পারি না, এটা তুমি কেন বুঝতে পারো না? আমিও আপনাকে সহ্য করতে পারি না, আপনি কেন বুঝতে পারেন না? আশফি রেগে চিৎকার করে কথাগুলো বললে আমিও চিৎকার করে কথাটা বলে দেই। তারপর আমাদের মাঝে কিছুক্ষণ নীরবতা বজায় থাকে, কিন্তু আশফি নীরবতা ভেঙে বলে, ওকে ফাইন, তোমার যা ইচ্ছে, যাকে ডাকার তাকেই ডাকো, আমি আর কিছু বলবো না। এখন থেকে আমিও দূরত্ব বজায় রাখবো, আর আমারও যা ইচ্ছা হবে আমিও তাই করব। আশফি কথাগুলো বলে এর আগে কটমট করতেই লিফট থেকে বেরিয়ে গেল। আমি লিফটের মাঝে কতগুলো কিল বসাই, তাতে উল্টো নিজের হাতেই ব্যথা পেয়ে নিচে বসে কান্নায় ভেঙে পড়ি। এই কান্নাটা হাতে ব্যথা পাওয়ার জন্য না, বরং আশফিকে বলা কথাটার জন্য। আমি আজকের এই কথাটা বলতে চাইনি, কারণ আমিও যে আশফির প্রতি একটু একটু করে দুর্বল হয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর আমি লিফট থেকে বের হয়ে ওয়াশরুমে যাই, চোখে মুখে পানি দিয়ে হলরুমে চলে আসি। এসে দেখে আশফি সাইডের টেবিলে বসে বসে ড্রিঙ্ক করছে, আর দিদামও তার পাশের চেয়ারে বসে আছে। আশফিকে ড্রিঙ্ক করতে দেখে আমার রাগ উঠে যায়। আমি আশফির দিকে যেতে নিব, তার আগেই কেউ আমার হাত ধরে টান মারে। সে আর কেউ নয়, আকিদ। আশফি আর কিছু দেখুক না দেখুক, আমাকে যে আকিদ টেনে নিয়েছে সেটা দেখেছেন ঠিকই। আকিদ এভাবে টানছিস কেন? কি হয়েছে? বাহ, রেগে গেলি কেন? কি হয়েছে? না, কিছু হয়নি। কিছু বলবি? এভাবে টেনে আনলি, ভাবলাম কিছু বলবি। কিছু না বললে কি এভাবে টেনে আনা যেত না? আগে তো এভাবে টেনে আনতাম, তাও আবার সবার সামনে থেকে। আগের আর এখনের মাঝে অনেক বেশি পার্থক্য আছে। কি পার্থক্য? অনেক। আচ্ছা, তুই এখানে কি করছিস বলবি? তোকে দেখতে এসেছি। আমার মুখের সামনে গিয়ে আকিদ কথাটা বলে। এদিকে আমাকে আকিদ কোথায় টেনে নিয়ে গেছে দেখতে এসে আশফি আমাদের এমন অবস্থায় পেয়ে যায়। ওদের এই অবস্থায় দেখে আমার বুকের বাঁ পাশটায় কেউ যেন ছুরি দিয়ে বারবার রক্তাক্ত করছে। চোখের অশ্রু নিয়ে সেখান থেকে চলে যাই। আর কিছুক্ষণ দেখলে হয়তো এই কষ্টটা হতো না। আমি আকিদকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে চোখ বড় বড় করে বলি, আকিদ, আমি একটা জিনিস খুব অপছন্দ করি, আর সেটা হলো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। আর আমি সেটা তোকে বলতে চাইনি। আমি সেখান থেকে কথাটা বলে চলে আসি। আকিদ আমার রেগে যাওয়ার কারণটা ঠিক বুঝতে পারলো না। আশফি এখন আরো বেশি করে ড্রিঙ্ক করছে, আর দিদাম সেই কখন থেকে বুঝিয়ে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমি সামনে এসে দাঁড়ালে আশফি দিদামের কোমর ধরে সেখান থেকে চলে যায়। একের পর এক ইগনোর করতে লাগলো আশফি। আমি এগুলো স্বপ্নেও কল্পনা করিনি। অবশেষে ফারিন আর কায়রাবের একে অপরের রিং পরানো হয়ে গেল। সবাই একে একে কাপল ডান্সে মেতে উঠলো। আশফিকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি তার দিকে এগিয়ে যাচ্ছি। তার আগেই দিদাম এসে আশফির হাত ধরে টেনে নিয়ে গেল, আর আমাকে আকিদ নিয়ে গেল। ডান্সে আশফি বারবার আমাকে লক্ষ্য করছিল, আর আমিও আশফিকে বারবার দেখছিলাম। দিদাম ডান্সের এক পর্যায়ে আশফির গলার এক পাশে কিস করে দেয়। আমার চোখে তা আটকে যায়। আশফিও কিছু বলল না, উল্টো আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে দিদামের সাথে ডান্স করতে লাগলো। আমি রাগে আকিদের ব্লেজারে খামচে ধরি। আকিদ আমার দিকে তাকালে আমি তার আরেকটু কাছে চলে আসি। আকিদ আমাকে উল্টো নিয়ে ঘুরিয়ে ঘাড়ে নাক ঘষতে লাগলো। আমার বিষয়টা খারাপ লাগলো, আশফির প্রতি রাগটা বেশি কাজ করলো। আশফি আকিদের এই কাজটা দেখার সাথে সাথে দিদামকে ঘোরাতে ঘোরাতে ফেলে দেয়। তারপর আকিদের কাছ থেকে আমাকে ঘুরিয়ে এনে আকিদের
নাকে সরাসরি একটা ঘুষি বসিয়ে দেয়। তারপর আর কতগুলো ঘুষি বসিয়ে দেয়। কায়রা বাধা দিতে গেলে আশফি তাকেও ধাক্কা দিয়ে দূরের সিটকে ফেলে দেয়। আকিদ একদম নিচে পড়ে যায়, আত্মরা হয়ে গেছে সে। আর একটা লাথি দিতে যাবে তার আগেই আমি আশফির গালে একটা থাপ্পড় বসিয়ে দেই। আমি এই থাপ্পড়টা কেন মারলাম তা আমি নিজেও জানি না, কিন্তু এই থাপ্পড়টা যদি না দিতাম তাহলে হয়তো আশফি আজকে থামতো না। থাপ্পড় খেয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে টেবিলে লাথি দিয়ে বের হয়ে যায়। আমি তাকে আটকাতে নিলে হাত ঝাড়া দিয়ে ফেলে দেয়। পুরো হল রুম এখন শান্ত। আকিদ উঠে গিয়ে আমার দিকে হাত বাড়ায়, আমি হাত ধরে উঠে দাঁড়াই। বেশ কিছুক্ষণ পর আকিদকে ব্যান্ডেজ করানো হয়েছে ফার্স্ট এড দিয়ে। এতক্ষণে আকিদের আসল পরিচয় পাওয়া গেছে। আকিদ কায়ভারের মামাতো ভাই। সবাই চুপচাপ বসে আছে। হঠাৎ করেই ফারিনের ফোনটা বেজে উঠলো। নিজের ভাইয়ের নাম দেখে ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কি রে ভাইয়া, কই চলে গেছিস? এখানে সবাই কত টেনশন করছে তুই জানিস? ভাবি তো সেই কখন থেকে কান্না করে যাচ্ছে। আপনার কথা ভুল হচ্ছে। আমি আপনার ভাইয়া না। আপনার ভাইয়া কার অ্যাক্সিডেন্ট করেছে, সিটি হসপিটালের সামনের মোড়টাতে পড়ে আছে। যতক্ষণ পর্যন্ত পুলিশ না আসছে ততক্ষণ কেউ কিছু করতে পারবে না। এই কথা শোনার পর আমার মাথা চক্কর দিয়ে পড়ে। যাবার আগেই কায়াফ আমাকে ধরে ফেললো। কি হয়েছে? ফারিন কি বললো ভাইয়া? ভাইয়া, ভাইয়া, ফারিন, তুই এমন করছিস কেন? কি হয়েছে বলবি আমাদের? ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে, সিটি হসপিটালের সামনের মোড়টাতে পড়ে আছে। ফারিন এই কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়লো। আমি কয়েক কদম পিছিয়ে যাই, চোখের পানিটা আরো বেশি পড়ছে। আমি একাই দৌড়েই বেরিয়ে গেলাম। পেছন পেছন একে একে সবাই বেরিয়ে আসলো। হোটেল থেকে সিটি হসপিটাল বেশি দূর নয়, তাই আমি সেখানে চলে এলাম। চারপাশে একদম মানুষ ঘিরে আছে। কেউ কেউ গাড়ি দেখছে, আবার কেউ কেউ আশফির অবস্থা, কিন্তু কেউ আর তার কাছে যাচ্ছে না। আমি মানুষকে সরিয়ে সামনে গেলাম। আশফি রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। নাক দিয়ে এখনো রক্ত বের হচ্ছে, হাত দুটো কাঁপছে। আমার ভয়ে চোখ বড় বড় হয়ে গেল। আশফি কাছে দৌড়ে গেলাম। নিজের কোলে আশফির মাথা রেখে কান্না করতে করতে বলতে লাগলো, আশফি চোখ খুলুন। আপনি জানেন আমি তখন যা করেছি সব রাগে করেছি। আপনি তো জানেন আমি আপনার সাথে দিদামকে একদম সহ্য করতে পারি না। প্লিজ চোখ খুলুন। ও, আপনি কি আকিদের বিষয় নিয়ে রেগে আছেন? আমি সত্যিই তাকে ডাকিনি। ও কায়ভারের মামাতো ভাই, আর তখন আপনাকে কিভাবে থামাবো ভেবে না পেয়ে থাপ্পড় মারি। প্লিজ আপনি যা বলবেন আমি তাই করব। আকিদের সাথে আমার কোনো প্রকার যোগাযোগ রাখবো না। প্লিজ আপনি চোখ খুলুন, প্লিজ। আমি আশফির মাথাটা নিজের বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। হঠাৎ করে আশফি জোরে একটা শ্বাস ফেললেন। আমি বুক থেকে সরিয়ে দেখে আশফির চোখ খুলেছে। আমি জানতাম আপনার কিচ্ছু হবে না, আপনি ঠিক হয়ে যাবেন। আয়াত, তুমি দূরত্ব চেয়েছিলে, আমি তোমাকে তাই দিয়ে গেলাম। অনেক অনেক দূরত্ব। আই লাভ ইউ আয়াত। আশফি কথাগুলো বলে আমার হাত ধরতে চেয়েছিল, কিন্তু পারেনি। তার আগে চোখ বন্ধ হয়ে যায় আর হাতটা নিচে পড়ে যায়। না, আমি না বলে চিৎকার দিয়েই জ্ঞান হারিয়ে ফেলি। আর যখন জ্ঞান ফেরে তখন নিজেকে হসপিটালের বেডে দেখি। মাথাটা ঝিমঝিম করছে। মাথায় হাত দিয়ে উঠে বসলাম। মা, ভাবির জ্ঞান ফিরেছে। কেমন লাগছে মা এখন? মা, উনি কেমন আছেন? আমার কথা শুনে সবাই একে অপরের দিকে তাকিয়ে দেখে। কেউ কোনো কথা বলছে না, সবাই একদম চুপচাপ হয়ে যায়। মা, আপনি কিছু বলছেন না কেন? ফারিন, তোমার ভাইয়া কেমন আছে? কোথায় উনি? আমি ওনাকে দেখবো। ভাবি তুমি এত ব্যস্ত হবে না, তোমার স্যালাইন ঠিক হোক, আমি পরে তোমাকে বলছি। না, আমি এখনই ওনার কাছে যাব। ফারিন প্লিজ আমাকে ওনার কাছে নিয়ে যাও, প্লিজ মা। আমি কান্নায় ভেঙে পড়লাম। তারপর মা আমার কাছে গিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, দেখো মা, আমাদের জীবনে এমন অনেক কিছুই হয়ে যায় যা আমরা কখনো আশা করি না, এমনকি ভাবতেও পারি না, কিন্তু আমাদের কিছু করার থাকে না, শুধু সবকিছু মেনে নিতে হয়। ফারিন চোখের পানি মুছে কেবিন থেকে বেরিয়ে যায়। কায়রাবও তার পিছু পিছু বেরিয়ে যায়। আমি কিছু বুঝতে পারলাম না। মিসেস শাহনাজের কথায় তাহলে কি ওনার কিছু হয়েছে? তার মানে কি উনি আর বেঁচে নেই? আমি মনে মনে এগুলো ভেবে জোরে জোরে চিৎকার করে উঠি, না। কি হয়েছে মা? কি হয়েছে তোমার?
মা আমি ওনার কাছে যাব, আমি ওনাকে দেখবো। প্লিজ মা, আমাকে একটা বার ওনার কাছে নিয়ে যান। প্লিজ মা, আমি আপনার পায়ে পড়ছি। মা, তোমার এই অবস্থাতে যাওয়া ঠিক হবে না। তোমার স্যালাইন ঠিক হোক, পরে না হয়। মিসেস শাহনাজের কথা শেষ না হতে দিয়েই নিজের হাত থেকে স্যালাইন টান দিয়ে খুলে ফেললাম আর দৌড়ে কেবিন থেকে বের হয়ে যাই। মিসেস শাহনাজও পিছু পিছু দৌড়ে বের হয়ে যায়। আমি পুরো হসপিটালে দৌড়ে দৌড়ে আশফিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমি ব্যর্থ হয়ে নিচে বসে পড়ি, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। হঠাৎ করে কতগুলো নার্স কথা বলতে বলতে আমার সামনে দিয়ে যেতে লাগে। আজকে কার অ্যাক্সিডেন্টের রোগীটাকে আর বাঁচানো গেল না। ডক্টর অনেক চেষ্টা করেছিল। সবই ভাগ্য। শুনেছি নতুন বিয়ে করেছিল, না জানি বউটা কি অবস্থা। এমন আরো কথা বলতে বলতে তারা নিজেদের মতো করে যাচ্ছিল। আমি চোখ মুছে সামনে তাকিয়ে দেখি একটা ট্রলিতে করে লাশ নিয়ে যাচ্ছে। আমি লাশটা দেখে ভয় পেয়ে যাই, আস্তে আস্তে উঠে দাঁড়াই। লাশটার সামনে দিয়ে নিয়ে যাবার সময় আমি ওদেরকে আটকিয়ে দেই। তারপর কাপা কাপা হাতে লাশের মুখ থেকে কাপড়টা সরিয়ে একটা চিৎকার দেই। আমার চিৎকার শুনে আশেপাশের সবাই একদম হতভম্ব হয়ে যায়। আশেপাশের সবাই আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে মিসেস শাহনাজ এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওনাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। মিসেস শাহনাজও আমাকে জড়িয়ে ধরে। এত ভয় পেলে কেন? কি হয়েছে বলো আমাকে। মা মা এই এই লাশ। আমি ভয়ে তুতলাতে শুরু করে দেই। আঙুল দিয়ে লাশটাকে ইশারা করাই মিসেস শাহনাজ লাশটার দিকে তাকায়। সাথে সাথে উনিও চোখ বুজে নেয়, কারণ লাশটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। মুখ একদম থুবড়ে গেছে, চোখ দুটো একদম বাহিরে চলে এসেছে। আয়াত চলো আমার সাথে। নার্স, এক গ্লাস পানি দিন তো। নার্স এক গ্লাস পানি নিয়ে আসলো। আয়াতের সামনে ধরলে আয়াত গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারলো। তারপর উঠে দাঁড়িয়ে বলল, মা আমি এখন এসব কিছু চাই না। প্লিজ আপনি আমাকে একটাবার ওনার কাছে নিয়ে যান। প্লিজ মা, প্লিজ। আচ্ছা মা, চলো আমার সাথে। মিসেস শাহানাজ আর কোনো উপায় না পেয়ে আমাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে ফারিন, চোখে পানি টলমল করছে। তার পাশেই কায়রাত দাঁড়িয়ে আছে। টানা 3 ঘন্টা ধরে আশফির অপারেশন করানো হচ্ছে। রক্ত বেশি বের হয়ে যাওয়ার অনেকটাই খারাপ অবস্থা হয়ে গেছে। ফারিন কিছুক্ষণ আগে এক ব্যাগ রক্ত দিয়ে গেছে। কেমন আছেন উনি? নার্স কি বলল? ভাবি তুমি এখানে? মা তুমি ভাবিকে এখানে কেন নিয়ে এলে? কি করব, ও কোনো কিছুই মানছিল না, একাই ক্যাবিন থেকে বেরিয়ে গিয়েছিল। ফারিন তুমি কিছু কেন বলছো না? নার্স কি বলেছে? আমার কথার সাথে সাথে অপারেশন থিয়েটার থেকে একটা নার্স বেরিয়ে আসলো। আশফি মেরাজের বাড়ির লোক কারা আছেন? আমি আমি ওনার ওয়াইফ। 10 মিনিটের ভিতরে আরেক ব্যাগ রক্ত বের করুন। ওনার খুব বেশি রক্তক্ষরণ হচ্ছে। আমাদের কাউন্টারেও ও নেগেটিভ রক্ত নেই। জানি, কিন্তু আমি তো এখন আর দিতে পারবো না। তাড়াতাড়ি বের করুন, নয়তো আমাদের আর কিছু করার থাকবে না। নার্স এই বলে চলে যাচ্ছিল, তখনই পেছন থেকে কেউ একজন বলল, আমার গ্রুপ আর আশফির গ্রুপ সেম, আমি দিব ওকে রক্ত। তাকে দেখে দিদাম। আমি আর ফারিন অবাক হয়ে একে অপরের দিকে তাকাই। তাহলে আপনি আমার সাথে চলুন। নার্স দিদামকে নিয়ে চলে গেল। দিদামের চোখে পানি ছিল, আমি তো ঠিকই বুঝতে পারি, আর থাকবে নাই বা কেন। দিদাম যে আশফিকে সত্যি সত্যি ভালোবাসে। ফারিন এসে আমার পাশে দাঁড়িয়ে আয়াতের কাঁধে হাত রেখে একটু নিম্ন স্বরে বলে, ভাবি এটা কি আমি সত্যি দেখছি? যে নিজের লিপস্টিকটাও কাউকে দেয় না, সে আজকে নিজের শরীরে রক্ত দিয়ে দিচ্ছে। ভালোবাসা জিনিসটাই এমন, সবকিছু ত্যাগ করতে শিখিয়ে দেয়। ভাবি তুমি কি বলছো এসব? আমি ঠিকই বলছি, দিদাম সত্যি ওনাকে আশফিকে ভালোবাসে। আর তুমি? আমি নিজেও জানি না। তাহলে আমি তোমাকে কিছু কথা বলি। তুমি যদি ভাইয়াকে ভালোই না বাসতে, তাহলে ভাইয়ার অ্যাক্সিডেন্টের কথা শুনে একা একা কেন হোটেল থেকে দৌড়ে বেরিয়ে গেলে? কেন ভাইয়াকে নিজের কোলে নিয়ে কান্না করছিলে? কেন এখন ভাইয়াকে একটা বার দেখার জন্য এত অধৈর্য হচ্ছ? এগুলোর কোনো প্রশ্নের উত্তর আছে তোমার কাছে? আচ্ছা এগুলো বাদে দিলাম, কেন তুমি দিদামকে ভাইয়ার সাথে সহ্য করতে পারো না? কেন এতটা জেলাস ফিল করো? ফারিন প্লিজ, এখন এসব নিয়ে কথা বলার সময় না। সময়ের কাজ সময় করলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। তাই ছোট হয়েও বলছি, ভাইয়াকে ভালোবাসতে শুরু করেছো তুমি, কিন্তু তা তুমি নিজেও জানো না।
প্লিজ তুমি ভাইয়াকে একটাবার আপন ভেবে কাছে টেনে নাও, দেখবে কখনো দূরে সরতে মন চাইবে না। ফারিন কথাগুলো বলে কায়রাবের কাছে চলে গেল। দিদামের রক্ত দেওয়া শেষ হলে তাদের কাছে এসে দাঁড়ায়। আমি গিয়ে দিদামকে জড়িয়ে ধরে বলি, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কেন? আমি জানি তুমি এখন যা করছো নিজের মনের কথা শুনেই করছো, কারণ তুমি। প্লিজ আয়াত, এখানে সবাই আছে, এখন এসব না বললেই ভালো। আমি মাথা নেড়ে সম্মতি জানাই, তারপরে একটু দূরে সরে দাঁড়াই। আরো আধা ঘন্টা পর অপারেশন থিয়েটারের লাইট অফ হয়। কিছুক্ষণ পর ডক্টর বের হয়ে আসে। সবাই ডক্টরের কাছে ছুটে যায়। ডক্টর, আশফি কেমন আছে? ভাইয়া ঠিক আছে তো? আপনি চুপ করে আছেন কেন? কিছু তো বলুন। আসলে আপনি কি বলবেন বলুন আমাদের, কেন এতটা ভয় দেখাচ্ছেন? আসলে আমাদের অপারেশন আল্লাহর রহমতে ঠিক মতোই হয়ে গেছে, কিন্তু রক্তটা একটু বেশি যাওয়ায় একটু সমস্যা হতে পারে। সমস্যা হবে মানে? কেমন সমস্যা? বেশি কষ্ট পেলে বা বেশি রাগ হলে সহ্য করতে না পেরে জ্ঞান হারাবে। অতিরিক্ত ঠান্ডা কোনো কিছু সহ্য করতে পারবে না। বেশি উত্তেজিত হলেও জ্ঞান হারাবে। আপনাদের এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। আমি এখন ওনাকে দেখতে পারবো? ওনার কাছে যেতে পারবো? কিছুক্ষণ পর ওনাকে কেবিনে দেওয়া হবে, তখন দেখা করতে পারবেন, কিন্তু একজন করে, কারণ বেশি লোক হলে আওয়াজ হতে পারে। আচ্ছা, আমি এখন আসি। ডক্টর চলে গেল। কিছুক্ষণ পর আশফিকে কেবিনে দেওয়া হলো। সবার প্রথমে আমি কেবিনে ঢুকলাম। আশফির জ্ঞান এখনো ফেরেনি, মুখে এখনো অক্সিজেন মাস্ক। আমি গিয়ে তারপরে তার পাশে বসলাম। আশফি, আপনি আপনি কি আমার কথা শুনতে পারছেন? প্লিজ আমার দিকে তাকান, দেখুন আমি আপনার পাশে বসে আছি, আপনার কতটা কাছে বসে আছি। আপনি যা করতে বলবেন আমি করব, তাও এভাবে চুপ করে থাকবেন না। প্লিজ কিছু বলুন, প্লিজ। আমি আশফির হাত ধরে কান্না শুরু করে দেই। আশফির হাত কাঁপতে শুরু করে। আমি তাকিয়ে দেখি আশফির জ্ঞান ফিরেছে। আমি সবাইকে ডাকতে বাইরে চলে আসি। সবাই আমার কথা শুনে কেবিনের ভেতরে চলে যায়। সবাই আশফির পাশে দাঁড়িয়ে আছে। মিসেস শাহনাজ আশফির বুকে মাথা রেখে কান্না করে দেয়। আরে মা, তুমি কান্না করছো কেন? দেখো আমি একদম ঠিক আছি, একদম ফার্স্ট ক্লাস আছি। তোর খুব কষ্ট হচ্ছিল তাই না? মা জানো, তিলে তিলে শেষ হয়ে যাবার থেকে একেবারে শেষ হয়ে গেলে তার কষ্ট হয় না, যদি সেই কষ্টে কারো মুক্তি লেখা থাকে। আশফি আমাকে ইঙ্গিত করে কথাটা বলেছে। আমি ঠিকই সেটা বুঝতে পারছি। রাতে সবাই বাড়ি ফিরে যায়, শুধুমাত্র আমি থাকি। দিদাম আর মিসেস শাহনাজও থাকতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি। আর আশফির বাবাও 2 দিন ধরে বাসায় নেই। কাজের চাপে নিজের মেয়ের এঙ্গেজমেন্টের দিনও থাকতে পারলো না। আশফির অ্যাক্সিডেন্টের কথাও জানে না। সবাই চলে যাওয়ার পর আমি ডোর লক করে আশফির পাশে এসে বসি। আশফি আমার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। খুব রাগ জমেছে বুঝি? আচ্ছা, আই এম সরি। রাগ তার উপরেই করা যায় যে তার রাগের মূল্য দিতে জানে। আর তুমি আমার রাগের মূল্য কবে থেকে দিতে শিখলে? বাই দ্য ওয়ে, তুমি সোফায় গিয়ে শুয়ে পড়ো। কেন? এখানে থাকলে আপনার সমস্যা হবে বুঝি? আমার কোনো সমস্যা হবে না, কিন্তু তোমাকে দেওয়া কথাটা রাখতে পারবো না। কোন কথা? দূরত্ব। এই সময়ে আমার কোনো দূরত্ব লাগবে না, শুধু আমি যা বলবো তারই উত্তর দিবেন। কি কথা? কিসের উত্তর? আপনি কি এখনো আমাকে আগের মতো করেই ভালোবাসেন? আই মিন প্রথম দিনের মতো করেই? হঠাৎ এই প্রশ্ন? উল্টো আমাকে প্রশ্ন না করে যেটা জিজ্ঞেস করছি ওটার উত্তর দিন। সত্যি বলতে আমি তোমাকে আর আগের মতো ভালোবাসি না, জানি। আর কখনো বাসতে পারবো না। আসফির মুখ থেকে এই কথা শোনার পর আমি কিছু মুহূর্তের জন্য থমকে যাই। টলমল চোখে আসফির দিকে তাকাই। আসফি তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। তোমাকে আগের মতো ভালোবাসতে পারবো না, কারণ দিন দিন তোমার প্রতি আমার ভালোবাসা বেড়েই যাচ্ছে আর বেড়েই যাবে। আমি কথাটা শুনে আসফির বুকে লেপ্টে যেতে চাইছিলাম, কিন্তু তখনই আসফি আমার সামনে হাত ধরে বলে, আগে আমার প্রশ্নের উত্তর দাও। আজকে হঠাৎ এই প্রশ্নগুলো কেন করলে? বলবো একদিন। আমি বেড থেকে চলে যেতে নিলেই আসফি আমার শাড়ির আঁচল ধরে ফেলে। আমি পেছনে ফিরে তাকাই, তারপর আঁচলটাকে একটু জোরে টান দিতে নিলেই আসফি উল্টো টান দিয়ে আমাকে বুকের উপরে ফেলে দেয়। আমার চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, এত কেন পালিয়ে যাও? কেন আমার চোখের ভাষা বুঝতে পারো না? কেন এত ঘৃণা করো আমাকে? আজকে দিনের জন্য এসব কথা বাদ দেন। আর আপনি জানতে চেয়েছিলেন না আকিদ আজকে পার্টিতে কি করছিল?
আকিদ কায়রাফের মামাতো ভাই। আমি কথাটা বলে একটু সোজা হয়ে বসি, দুজনেই চুপচাপ হয়ে যায়। আসফির নিজের কাছেই ছোট হয়ে যায়। আসফি কিছু বলতে যাবে তার আগেই আমি আসফির মুখে আঙুল দিয়ে থামিয়ে দিয়ে বলি, আর কিছু বলতে হবে না, চুপচাপ শুয়ে পড়েন, কাল সকালেই আপনাকে বাড়ি নিয়ে যাবার ব্যবস্থা করব। আসফি আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আমি লাইটটা অফ করে আসফির পাশে এসে শুয়ে পড়লাম। তাতে আসফি অনেক অবাক হয়ে যায়। তুমি এখানে কেন? কেন আসতে পারি না? আপনিই তো বলেন আপনার পাশে আমি বেশি নিরাপদ, তাহলে আজকে দূরে ঠেলছেন কেন? কারণ তোমার দূরত্ব প্রয়োজন। আমি এখন বলছি, আর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে থাকেন। আমি আর কিছু বললাম না, মুচকি হাসি দিয়ে চোখ বুজে নিলাম। আয়াতও আমার দিকে অপলক তাকিয়ে চোখ বুজে নিল। সকালের রোদটা চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। আয়াত আমার বুকের উপর বাচ্চাদের মতো করে শুয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, শাড়িটাও ঠিক নেই। আমি চুলগুলো ঠিক করে দিলাম, তারপর আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলাম। আয়াত চোখ খুলে আমার বুকে নিজেকে দেখে এক ঝটকায় দূরে সরে যায়। শাড়িটা ঠিক করে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে এসে দেখে আমি উঠে বসার চেষ্টা করছি। আয়াত দৌড়ে গিয়ে আমাকে ধরে বসিয়ে দিল। কখন উঠলেন আপনি? যখন তুমি ঘুমাচ্ছিলে ঠিক তখনই আমি চোখ টিপ দিয়ে কথাটা বললাম। আয়াত চোখগুলো বড় বড় করে বলল, মানে হলো নাভির পাশের তিল। আর কিছু বলতে না দিয়ে আয়াত চাদরটা টেনে দিল। আমি হাসতে লাগলাম। মা, আসলে আমাকে বাড়ি নিয়ে যাবার কথা হয়, এরপর আমাকে বাড়ি নিয়ে আসা হয়। নিজের পায়ে হাঁটতে কষ্ট হলে আয়াত ধরে ধরে রুমে নিয়ে আসে। আয়াতই আমার সেবা যত্ন করতে থাকে। 4 দিন পর এখন আমি মোটামুটি সুস্থ, নিজের কাজ নিজেই করতে পারি। এই কয়েকদিন আয়াতই সব কাজ করে দিয়েছিল। দিদাম রুমে আসলে আমি তেমন পাত্তা দিতাম না, তাই বেশিক্ষণ থাকতো না। আয়াত বিষয়গুলো খেয়াল করে মনে মনে খুশি হতো। আজকে আমি অফিসে গেছি, দিদামও ফারিনের বিয়ের শপিং করতে বাহিরে গেছে। সন্ধ্যায় আমি বাসায় আসি, মেইন ডোর খুলে ভিতরে ঢুকতেই এক ঝলক আলো আমার চোখে পড়লো। আলোটা সহ্য করতে না পেরে নিজের চোখে হাত দিয়ে ফেলি। আলোটা কমে আসলে চোখ থেকে হাত সরাই, তারপর আশেপাশে থাকা লাইটিংগুলো জ্বলতে শুরু করে। আমি কিছু বুঝতে পারছিলাম না এগুলো কি হচ্ছে। তখনই কেউ একজন আমার দিকে আসতে থাকে, কিন্তু পিছনে আলো বেশি হওয়ার কারণে মুখটা দেখা যাচ্ছে না। সামনে আসলে তাকিয়ে দেখি আয়াত। আমি আজকে দুপুরের পর থেকে এসব করছি, কারণ আমি আজকে আসফিকে নিজের করে নিব। আমি আসফিকে ভালোবেসে ফেলেছি, বেশিছি তো অনেক আগেই, কিন্তু আজ এতদিন পর বুঝতে পারছি। নিজ হাতে পুরো ড্রয়িং রুম সাজিয়েছি, বেলুন, মোমবাতি, লাইটিং, গোলাপ ফুল সবকিছু দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি। হলুদ শাড়ি পরে, চুলগুলো খোপা করে, খোপায় লাল গোলাপ, ঠোঁট লাল লিপস্টিক, হাতে চুড়ি, কানে বড় বড় ঝুমকা পরে খুব সেজে গোজে আসফির সামনে দাঁড়ালাম। আসফি নিজের চোখ সরাতে পারছিল না। এভাবে হা করে তাকিয়ে থাকবেন নাকি কিছু বলবেন? ও না, আজকে আপনি কিছু বলবেন না, আজকে আমি বলবো আর আপনি শুনবেন। আমি আসফির মুখটা বন্ধ করে কথাগুলো বললাম। আপনার হলুদ পরি আপনাকে আজকে তার মনের কথাগুলো বলবে। আপনার হলুদ পরি আপনাকে ভালোবেসে ফেলেছে। সে কখনোই ভাবতেই পারেনি ঘৃণা করতে করতে কখন ভালোবেসে ফেলবে। সে বুঝতেই পারেনি এত রাগের মাঝেও ভালোবাসার জন্ম নেবে। যাক, আগের সবকিছু ভুলে গিয়ে আজকে আমি বলছি, সারা জীবনের জন্য কি আমাকে রক্ষা করতে পারবেন? সারা জীবন কি এই হলুদ পরির সাথে থাকতে পারবেন? সারা জীবন কি আমাকে আপনার বুকে রাখতে পারবেন? আয়াতের কথাগুলো শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। হলুদ পরি আজকে আমাকে এভাবে বলছে, নিজের থেকে মেনে নিচ্ছে, এটা আমি ভাবতেই পারছি না। আর এক মুহূর্ত দেরি না করে আয়াতকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে দেই। আমি তোমাকে আমার নিজের জীবন দিয়ে রক্ষা করব, কখনো কোনো আঁচল লাগতে দিব না। শুধু তুমি আমাকে ভালোবেসে যেও। আই লাভ ইউ, আই লাভ ইউ মাই হলুদ পরি। আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু মাই সাইকো। আসফির কান্না থামছে না বলে আমি বললাম, হারে আপনি কান্না করছেন কেন? এভাবে কান্না করলে কিন্তু আমি এখন আপনাকে ছেড়ে দিব। আমি কান্না করছি না, এটা আমার আনন্দের পানি, আমার হলুদ পরীকে পাওয়ার আনন্দের। তো হলুদ পরীকে পেয়ে কি পানি আসবে নাকি? আর কিছু বললাম না। আসফি আমার গাল ধরে উপরের দিকে তাকায়, তারপর ঠোঁটে হালকা করে কিস করে। আমি লজ্জা পেয়ে মুখটা আসফির বুকে লুকিয়ে ফেলি। আসফি আমাকে কোলে তুলে উপরে যেতে লাগলো। আমরা উপরে যাওয়ার সাথে সাথে একটা ছায়া আবিষ্কার হলো। সে আর কারো ছায়া নয়, দিদামের ছায়া। দিদামের আশেপাশে থাকা মোমবাতিগুলো একে একে নিচে ফেলে দেয়।
ফুল দিয়ে নিচে বানানো লাভ সেফটা এলোমেলো করে দেয়, পাগলের মতো করতে লাগে। আমি আর পারছি না, নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে আমি আর সহ্য করতে পারছি না। ওই দিন নদীর পাশে আর আজকে এখানে ঘটা প্রতিটা মুহূর্ত আমার চোখের সামনে ভাসছে। ওই দিনের ভিডিও ফুটেজটা দেখার পর হায়াতকে ইচ্ছে করছিল না, আর না, আজকের পর থেকে হায়াতকে আমি বোঝাবো ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আমি কি কি করতে পারি। আসফির রুমে এসে আমাকে বিছানায় শুয়ে দেয়, তারপর খোপাটা খোলে, সামনে একটা গোলাপ ধরে বলে, প্রপোজটা ভালো করে করতে পারো না? গোলাপ ছাড়া কেউ প্রপোজ করে? আমি কই প্রপোজ করলাম? আপনিই তো করছেন। আপনি আমাকে লাভ ইউ বলছেন। আপনি কি ভাবছেন আমি এতই বোকা? ও মাই গড, আমার হলুদ পরি এতটাই চালাক? বলেই আমি আয়াতের দিকে গেলাম। চুলের ঘ্রাণ নিতে নিতে কানের ঝুমকাগুলো খুলে দিলাম, ঘাড়ে হালকা করে স্লাইড করতে লাগলাম। আয়াত কেঁপে উঠলে আমি আয়াতের দুগাল ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিই। আয়াতও আজকে নড়াচড়া করছে না, নিজ থেকে রেসপন্স করছে। তারপর আমি আয়াতের শাড়ির পিন খুলে সরাতে নিবে, তখন কি মনে করে আর সরাইনি। তারপর আয়াতের থেকে কিছুটা দূরে সরে বসি আর কানের ঝুমকাটা সাইড টেবিলে রেখে আয়াতের পাশে এসে বসি। আমি বুঝতে পারলাম না হঠাৎ ওনার কি হলো। আমি আসফির দিকে তাকিয়ে আছি। না আয়াত। না মানে, কিন্তু কেন? এখন তো আমি আর বাধা দিচ্ছি না। আমি এখন আপনাকে ভালোবাসি, আর তার চেয়েও বড় কথা, আমরা দুজন বিয়ে করা স্বামী স্ত্রী। তাহলে কেন? ভালোবাসো তো? তাহলে আমার প্রতি একটু বিশ্বাস রাখো, সবকিছুই জেনে নিবে। এখন অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো, কাল ওই বাড়ি যেতে হবে। আসফি উঠে ফ্রেশ হতে চলে গেল। আমার একটু অভিমান হলো, এত কষ্ট করে সবকিছু করলাম আর আসফি সেগুলোকে এড়িয়ে গেল। আমি আর কিছু না ভেবে শুয়ে পড়লাম। সকালবেলা আমি উঠে নিজ হাতে কফি বানিয়ে ট্রেতে করে রুমে নিয়ে আসলাম। আয়াত এখনো ঘুমাচ্ছে। আমি তার পাশে গিয়ে এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে কান আলতো করে ঠোঁট ছুঁয়ে দিলাম। আয়াত আমার ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। চোখ খুলে দেখলো আমি তার এত কাছে আছি, আর যখন বুঝলো আমি তাকে কিস করেছি তখন সে একটা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে উঠে বসলো। আবার রাতের অভিমানগুলো মনে হতেই অন্যদিকে ফিরে গেল। আমি বললাম, কি ঘুম ভালো হয়নি নাকি আরো ঘুমাবে? আমি ওয়াশরুমে যাব। কফি? আমি কফির মগটা সামনে ধরে কথাটা বললাম। আয়াত তা উঠে নিতে নিলে আমি আয়াতের হাত ধরে ফেলে কফির মগটা সাইড টেবিলে রেখে আয়াতকে নিয়ে শুয়ে পড়লাম। আয়াত ছুটতে নিলে আমি তাকে বুকে আরো জোরে জড়িয়ে ধরে বললাম, বড্ড অভিমান করেছেন বুঝি? আচ্ছা, তুমি যে এই অল্পতেই অভিমান করে বসলে তাহলে আমার কি অবস্থা হতো বলো? তুমি তো আমাকে প্রতিনিয়ত অপমান অবহেলা করেছো, হার্ট করেছো। কই আমি কি অভিমান করেছি? তোমার থেকে দূরে সরে গেছি? যাইনি তো, কারণ আমার বিশ্বাস ছিল আমার ভালোবাসার প্রতি। জানতাম একদিন তুমি ঠিকই সবটা বুঝবে, তাই তোমাকে বলছি একটু বিশ্বাস করো। আর কফিটা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হও, ওই বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করব। শেষের কথাগুলো আয়াতের মাথা তুলে ওর চোখের দিকে তাকিয়ে বললাম। আমার এত সুন্দর বোঝানোতে আয়াতের অভিমান পানি হয়ে যায়। তারপর আয়াতকে উঠিয়ে নিজের কোলে বসিয়ে নিলাম। এরপর আমরা এক কাপ কফি ভাগ করে খেয়ে নিলাম। আয়াত আমার কোলে বসেই কফিটা খেলো। আমরা রেডি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, ঠিক তখনই দিদাম ডেকে বলল, তোমরা কি কোথাও বের হচ্ছ? আমরা ওই বাড়িতে যাচ্ছি। ও, আমারও ওই বাড়িতে কিছু কাজ ছিল। আচ্ছা তোমরা চলে যাও, আমি আরেক গাড়ি নিয়ে আসছি। আচ্ছা আমি ড্রাইভারকে বলে যাচ্ছি। তার কোনো দরকার নেই দিদাম, তুমি চাইলে আমাদের সাথে আসতে পারো। আমি দিদামকে এখন আর আগের চোখে দেখি না, কারণ এখন আমার ভালোবাসার মানুষটা আমার কথা শোনে। দিদাম আমার কথা শুনে এক মুচকি শয়তানি হাসি দিল, কারণ সেটাই চেয়েছিল। আর আসবি রীতিমতো অবাক, কারণ আজকে আমি নিজে দিদামকে আমাদের সাথে যেতে বলছি। না, তোমরা যাও, তোমাদের মাঝে আমি গিয়ে কি করব? আরে তোমাদের প্রবলেম হবে। আরে কিসের প্রবলেম? কিচ্ছু প্রবলেম হবে না, তুমি আসো, আমরা নিচে তোমার জন্য অপেক্ষা করছি। আমি আসফিকে নিচে নিয়ে সোফায় বসে আছি। কিছুক্ষণ পর দিদাম নিচে আসলেই একসাথে বেরিয়ে পড়লাম। আসফি ড্রাইভিং করবে বলে আমি সামনে বসতে নিলেই দিদাম ডাক দিয়ে বলে, আয়াত, তুমি আমার সাথে বসো, কিছু কথা ছিল। পরে বলো, এখন দেরি হয়ে যাচ্ছে। আয়াত বসো তাড়াতাড়ি। একটু ইম্পর্টেন্ট ছিল।
দিদাম একটু ফেসটা খারাপ করে কথাটা বলল। তাতে আমি বললাম, আচ্ছা চলো, আমি তোমার সাথেই বসছি। আমি এই কথা বলে আসফির দিকে তাকালেই আসফির রাগে গিয়ে আগে ড্রাইভিং সিটে বসে পড়লো। আমি আর দিদাম পেছনের সিটে বসলাম। দিদাম মনে মনে অনেক খুশি, সে আমাদেরকে একসাথে বসতে দিল না। সারাটা রাস্তা দিদাম আজে বাজে কথা বলে গেল। আসফির লুকিং গ্লাসে আমাকে দেখছে, কিন্তু আমি যখনই তাকাই তখনই চোখ সরিয়ে নাই। ওই বাড়ি গিয়ে দেখি সবাই নাস্তার টেবিলে। আমাকে দেখতে পেয়ে ফারিন দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। তারপর বাবা মাকে সালাম দিলাম। মিসেস শাহনাজ আমাদের তিনজনকে নাস্তা দিয়ে দিল। দিদাম সবাইকে দেখতে পেল, কিন্তু নিজের মাকে দেখতে পেল না। ওই দিন পার্টিতেও দেখতে পেল না, কিন্তু জিজ্ঞেস করার কোনো সুযোগই পাইনি। মামি, আম্মুকে দেখছি না। আম্মু কোথায়? কেন, তুমি কি জানো না? বলে যায়নি? কি বলে যাবে? উনি তো ফ্রান্স চলে গেছেন তোমার আব্বুর কাছে। হোয়াট? দিদাম খাবার মুখে দিতে যাবে তখনই এই কথাগুলো শুনে বিষম খেয়ে গেল। আমি পানি দিতে তা খাই। পরে দিদাম আর কিছু বলেনি। আসফি অনেকক্ষণ ধরে চুপচাপ আছে, কিছু একটা বলবে ভেবেও বলতে পারছে না, কিন্তু অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করেই দিল। বাবা, বিয়ের কার্ড কি ছাপানো হয়ে গেছে? না, কিন্তু আজকে অর্ডার করব। বাবা, আমার একটা কথা ছিল। তা আগেই বুঝতে পেরেছি, নয়তো এত সকাল সকাল এই বাড়িতে কখনো আসতে না। আচ্ছা, এখন বলে ফেলো, কি কথা? মানে আমি আর আয়াত আবার বিয়ে করতে চাই। আমার কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে। ফারিন পানি খাচ্ছিল, সম্পূর্ণ পানি মুখ থেকে ছিটকে পড়ে গেল, আর আয়াতের গলায় খাবার আটকে গেল। হেঁচকি দিতে শুরু করলে মিসেস শাহনাজ পানি বাড়িয়ে দেয়। ভাইয়া, তুই আমাকে বেশরম বলিস, আর তুই আজকে বাবাকে বলছিস তুই আর ভাবি আবার বিয়ে করতে চাস। ফারিন কথাটা বলেই হাসা শুরু করে দেয়। আয়াত লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। মা ওকে ধমক দিয়ে বলল, সব সময় ফাজলামো, চুপ করে বসে থাক। আসফির হঠাৎ এই সিদ্ধান্ত কেন? বাবা, এমনিতেও আমাদের বিয়েটা স্বাভাবিক ছিল না। তাছাড়া বিয়েতে দু পরিবারের কেউই ছিল না, আর কেউ জানেও না আমাদের বিয়ের কথা, তাই আর কি। আশফি ঠিকই বলেছে, তুমি আর কিছু বলবে না। জোড়া বিয়ের আয়োজন করো, একই দিনে একই সময়ে আমার 2 মেয়ের বিয়ে হবে। মা আয়াত আর ফারিনের মাথায় হাত রেখে কথাটা বলল। সবাই অনেক খুশি। অন্যদিকে দিদাম রাগে দাঁতে দাঁত চেপে বসে আছে, নিচে চেয়ারে খামচে ধরে আছে, আর মনে মনে ভাবছে, একটা বার যদি বিয়ে হয়ে যায় তাহলে সবাই আয়াত আর আশফির সম্পর্কটা ভালো করে জেনে যাবে। পরে আমার এই বাড়ির বউ আর হবে না। আমাকে একটা কিছু করতেই হবে, যেভাবেই হোক বিয়েটা আটকাতেই হবে। কিন্তু কি করে? আম্মু এমন সময় চলে গেল তো গেল, একটাবার বলেও গেল না। এখন যা করতে হবে সব আমাকে একাই করতে হবে। খাবার শেষ করে যে যার মতো করে চলে গেল। আমি কিচেনের দিকে যেতে নিলেই কেউ টান দিয়ে দেওয়ালের সাথে মিশিয়ে ফেলে। চিৎকার করতে যাব তখনই তাকিয়ে দেখি আসফি আমার মুখ চেপে ধরে বলে, আরে এত চিৎকার করার কি আছে, আমি তোমার বর। তা তো দেখতেই পাচ্ছি, তো হঠাৎ এভাবে টানার কি হলো? একটু ভালোবাসতে ইচ্ছে করছিল, আর কিছুটা আদর কর। আসফি আমার কাছে এসে পেটের সাইডে হাত রেখে কথাটা বলতে চাইছিল, কিন্তু তার আগেই আর কিছু বলার সুযোগ না দিয়ে বললাম, যে কেউ চলে আসবে। কি শুরু করলেন আপনি? সরুন, আমার কাজ আছে। আসফিকে সরিয়ে আমি চলে যেতে নিলেই আসফি পেছন থেকে শাড়ির আঁচল ধরে ফেলে। শাড়ির আঁচল ফাঁস করে টেনে টেনে আমার কাছে আসে, পেছন থেকে জড়িয়ে ধরে আর কাঁধে থুতনি রেখে বলে, আমি বিয়ের আগে এমন কিছু করব না যেটা দেখলে তুমি কারোর সামনে লজ্জা পাও। আর তুমি কিন্তু আমাকে একটা কথা বলনি। কি কথা? কেমন সারপ্রাইজ দিলাম। আশা করি তুমি তোমার সব প্রশ্নের উত্তর সারপ্রাইজটাতে পেয়ে গেছো। কিন্তু এতদিন অপেক্ষা করতে পারবেন? এতদিন কই, আর মাত্র 5টা দিন। অনেক দিনই তো। আমি কথাটা বলে মুখ নিচু করে ফেলি। আসবি বুঝতে পেরে যায় আমি ঠিক কতটা আশা করে আছি, তার জন্যই তাই সে একটু মজা করে বলে, আমার বউটা দেখছি আর ধৈর্য রাখতে পারছে না, একটু সবুর করো, সব পেয়ে যাবে। যা শয়তান। হয়তো। আচ্ছা, এত সুন্দর একটা সারপ্রাইজ দিলাম, অথচ তুমি কিছু দিলে না। দিব তো, চোখ বন্ধ করো। সত্যি? এই যে চোখ বন্ধ করলাম। আমি চোখ বন্ধ করার সাথে সাথে 1 গ্লাস পানি এনে ঢেলে দিয়ে দৌড় দিল। আমি ভেবাচেকা খেয়ে চোখ খুলে দেখি আয়াত হাসতে হাসতে দৌড়াচ্ছে। আমিও পিছন পিছন যেতে নিলে একটা কল আসলে থেমে যাই। পরের দিন সন্ধ্যাবেলায় সবাই ড্রয়িং রুমে বসে আছে।
আর কে কি পরবে তা ঠিক করছিল। কিছুক্ষণ আগে ওদের ড্রেস এসেছে, কিন্তু সমস্যা হচ্ছে অর্ডারগুলো আগে করে রাখাই। আয়াতের বিয়ের ড্রেস আসেনি, বউ ভাতের ড্রেসও আসেনি, তাই একটু পর আবার শপিং মলে যাব। আয়াত তাহলে এখন বের হই, নয়তো আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে। ফারিন, তুমি কি যাবে আমাদের সাথে? কাবাবের হাড্ডি হয়ে আমি কি করব? তোমরাই যাও। আমার একটু দরকার ছিল, আমি কি যেতে পারি? তুই ওদের সাথে গিয়ে কি করবি? তোর যদি এতই দরকার থাকে তাহলে চল, আমি আর তুই বের হই। ওরা ওদের মতো চাক, একটু টাইম স্পেন্ড করুক। আজকে থেকে তো রাতে আর সাথে থাকতে পারবে না। একসাথে থাকতে পারবো না মানে? থাকতে পারবে না বলতে আমি বিয়ের আগ পর্যন্ত বলেছি। আমি ঠিক করেছি যতদিন তোদের আবার বিয়ে না হবে ততদিন আলাদা থাকবি। সবকিছুই শুরু থেকে হবে, নতুন হবে। ফারিন চোখ টিপ মেরে দিল। আমি রেগে গিয়ে বললাম, সময় আমারও আসবে, তখন বুঝে নিও কত ধানে কত চাল। আচ্ছা যা, দেখে নিব, যত ধান হবে ততই চাল হবে। আসফি বের হয়ে গেল, আমি ওদের সাথে শয়তানি হাসি দিয়ে বের হয়ে গেলাম। দিদাম ফারিনের কানের কাছে গিয়ে বলল, ফারিন, সময় থেকে সরে দাঁড়া, নয়তো আমার পথের কাটা হলে আমি ঠিক কি করতে পারি তা তো জানিসই। মানে? আশা করি বোঝার মতো বয়স আর বুদ্ধি দুটোই তোর হয়েছে। দিদাম এই কথা বলেই সেখান থেকে চলে গেল। আমি দিদামের চাপার দিকে তাকিয়ে রইলাম। আমার মনের কথাটা সত্যি হলো, দিদাম এখনো আগের মতোই আছে, কিচ্ছু পাল্টায়নি। শপিং মলে আমরা প্রথমে শেরওয়ানি দেখছিলাম, তখন আমার চোখ আটকে গেল কালো কালার একটা শেরওয়ানির উপর। কালো কালারের মাঝে গোল্ডেন কালারের ছোট্ট ছোট্ট কাজ করা, তার সাথে গোল্ডেন কালার ওড়না পায়জামা। আমি শেরওয়ানির দিকে যেতে নিব, তার আগেই আসফেও ওই শেরওয়ানিটা নিয়ে আসে। এটা কেমন লাগবে? একদম ফার্স্ট ক্লাস। আমিও এটার কথাই বলতে চাচ্ছিলাম। ভালোবাসা যেখানে অপুরন্ত, সেখানে সবই হবে একই রত্ন। আসফির কথাটা শুনে আমি একটু মুচকে হাসি দেই, সাথে সাথে অপর পাশে আকিদের মুখটা ফেসে ওঠে। আকিদ আমাকে ইশারা করছে একটু সাইডে আসার জন্য, কিন্তু আমি বারবার না করছি। আমি জানি আসফি জানতে পারলে ঠিক কতটা রাগ করবে, তবুও আকিদ এত করে বলার জন্য আমি ইশারা করলেই আকিদ চলে গেল। আপনি এটা ট্রাই করেন, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল, হয়তো এসে গেছে, আমি একটু দেখে আসছি। আচ্ছা চলো, আমিও যাব তোমার সাথে। না মানে আপনাকে দেখিয়ে ওকে একটু সারপ্রাইজ দিব, তাই আপনি এখানেই থাকুন, আমি আসছি। আসফিকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি সেখান থেকে চলে গেলাম। আগে দাঁড়িয়ে আছে, আমি দৌড়ে এসে তার সামনে গিয়ে দাঁড়াই, তারপর হাঁপিয়ে বলতে লাগলাম, কি বলবে তাড়াতাড়ি বলো, কিছুক্ষণের জন্য ওনাকে মানিয়ে এসেছি। আগে একটু রিল্যাক্স হ। আমি ঠিক আছি, তুই বল। আমি এসব কথা শুনছি, তুই আর আসবি নাকি আবার আসবির সাথে বিয়ে করছিস? তুই ঠিক শুনেছিস, সরি রে, আমার ফোন না থাকায় তোকে কিছু বলতে পারলাম না। ইটস ওকে, কিন্তু তোদের দুইটা কথা বলার ছিল, যদিও দুটো আলাদা আলাদা কথা, তবুও দুটোর মাঝে একটা কমন জিনিস আছে। হতে পারে তুই কথাগুলো শোনার জন্য প্রস্তুত না। কথা এত না পেঁচিয়ে সোজা সাপটা বল, সময় অনেক কম, আর তুই জানিস আমি পেঁচানো কথা লাইক করি না। আমার কথা শোনা মাত্রই আকিদ আমার 2 হাত ধরে ফেলে। এভাবে হঠাৎ করে হাত ধরায় আমি অবাক হয়ে যাই, আর অবাক হই তার কথা শুনে। আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। তুই কি পাগল হয়ে গেছিস? কি বলছিস কি তুই? আমি সত্যি বলছি, আই অ্যাম সিরিয়াস। দেখ, আমার বিয়ে হয়ে গেছে, আসফি মেরাজ আমার হাজবেন্ড, তা তুই ভালো করেই জানিস, তাহলে কেন তুই? হ্যাঁ, কারণ তুই ওর সাথে সুখী না, ও একটা সাইকো। ও যেমনই হোক, উনি আমার হাজবেন্ড, তার চেয়েও বড় কথা আমি এখন ওনাকে ভালোবাসি। দেখ, আসবি তোর জন্য না, তোর সাথে ওকে মানায় না। চুপ, উনি কেমন আমি জানি, আর আমি তোর মুখ থেকে আমার হাজবেন্ডের নামে কোনো রকম বাজে কথা শুনতে চাই না। আমাকে ভালোবাসতে শুরু করলে তো এখনই শেষ করে দে, কারণ আমি আসফিকে ভালোবাসি নিজের থেকে অনেক বেশি। আমি কথাগুলো বলে চলে যেতে নিলেই আকিদ আমার হাত ধরে ফেলে। আকিদ, আমার হাত ছাড়। না, আমি তোকে ভালোবাসি। আমি রাগে চোখ বন্ধ করে থাপ্পড় দিতে যাওয়ার আগেই কে যেন একটা ঘুষি মেরে দেয়। আকিদ আমার হাত ছেড়ে ছিটকে যায়। আমি চোখ খুলে দেখি আসফি। আমি ভয় পেয়ে যাই। আসফিকে আটকাতে গেলে আসফি আমার দিকে 5টা আঙুল তুলে দেয়। আমি আর সামনে আগাইনি, আসফি আকিদকে দাঁড় করাই। দেখ, তোকে আমি আগে অনেক বুঝিয়েছি, কিন্তু বুঝিস নাই। ভেবেছি আয়াত ঠিকই একদিন বুঝে যাবে। আজকে যখন তুই আয়াতকে ইশারা করছিলি, তখন আমি গ্লাসে সব দেখতে পাই। আয়াত না করছিল
এটাও বুঝতে পারি, কিন্তু শেষে আয়াত রাজি হয়ে আমাকে মিথ্যে বলে যখন চলে আসলো তখন পিছু করি, আর এসে সব পরিষ্কার হয়ে যায়। এই ঘুষি আয়াতের হাত ধরার জন্য, আর এই ঘুষি আমার আর ওর মাঝখানে আসার জন্য। আসফির প্রতিটা কথা বলে একে একে ঘুষি দিতে থাকে। আমি বারবার ফিরাতে গেলে আসফি আমাকে সরিয়ে দিচ্ছে। অফিস শেষে আসফিকে জড়িয়ে ধরি। আসফি অবাক হয়ে যায়, নিমিষেই সমস্ত রাগ পানি হয়ে যায়। আকিদকে চোখ রাঙিয়ে ইশারা করে সেখান থেকে চলে যেতে বললাম। হলুদ পরি, সবাই কিন্তু এখন আমাদের দেখছে, কি বলবে বলতো? দেখুক, তাও আমি চাই না আমার স্বামীকে কেউ মারপিট করতে দেখুক। আচ্ছা আচ্ছা, এখন চলো, আমাদের এমনি অনেক দেরি হয়ে গেছে। বাসায় তোমাকে ড্রপ করে আমাকে আবার বের হতে হবে। আচ্ছা চলুন। শপিং শেষ করে বাসায় চলে আসলাম। খাওয়া দাওয়া শেষে এখন ঘুমানোর পালা। সবাই যে যার রুমে চলে গেছে। আমি আর ফারিন একসাথে একই রুমে আসছি। আসবে বারবার নানা বাহানা করে আমাকে যাওয়ার জন্য বলছে, কিন্তু ফারিন ঠিক মতো কাজ করে দেওয়ায় আমি আর যেতে পারছিলাম না। আমাকে আসবে নতুন একটা ফোন কিনে দিয়েছে, এখন সেটাতেই মেসেজ করছে। হঠাৎ করে ফারিনের কল বেজে উঠলো। আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ফোনটা রিসিভ করলো। আমার বুঝতে বাকি রইল না কায়রাফের কল এটা। আমিও আসবির চ্যাট করতে লাগলাম। কথা বলা শেষ করে ফারিন আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আমি মুচকি মুচকি হাসতে থাকি। আমি ফোনটা পাশে রেখে বলি, কি হলো, কি এমন বলো? আমার ননদ এত মুচকি মুচকি হাসি দিচ্ছে। ভাবি, একটা কথা। কিছু একটা বলবে বুঝতে পারছি, তাই এত ঢং করে ডাকছো। দেরি না করে বলে ফেলো। আসলে ভাবি ও নিচে অপেক্ষা করছে, আমাকে নিয়ে নাকি একটু লং ড্রাইভে যেতে চাই। এত রাতে? আজকাল তো মেয়েরা বিয়ের আগে কত জায়গায় ঘুরতে চায়, আমি তো শুধু ওনার সাথে লং ড্রাইভে যাচ্ছি মানে তুমি কি এখন এত রাতে বের হবে? আই মিন যদি তুমি এদিকে সব সামলে নাও। বাহ, নিজের সময় 16 আনা আর আমার সময় এই ঘরের বাইরে এক পাও না। ভাবি প্লিজ, আজকের রাতটা। আচ্ছা যাও, তোমার আর ভাইয়ের জন্য আজকে মাফ। তোমার যা ইচ্ছে করতে পারো, প্লিজ ভাবি প্লিজ। আমাকে এত আদর না ডেকে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে যাও, বেচারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। থ্যাংক ইউ ভাবি। ফারিন আমাকে একটা কিস দিয়ে রেডি হয়ে চলে গেল। আমি চুপি চুপি পায়ে আসফির রুমের দরজার কাছে গেলাম। যেই নক করতে নিব তার আগেই দরজা খুলে গেল, আর এক হাতে আমাকে ভেতরে টেনে নিল। কি ভেবেছিলে তুমি আমাকে সারপ্রাইজ দিবে? তার আগে আমি দিয়ে দিলাম। কিন্তু কিভাবে? আই মিন কি করে জানলেন আমি এখানে আসছি? জানলাম কারণ আমি রুম থেকে বের হচ্ছিলাম, তখনই দেখলাম ফারিন খুব সেজেগুজে বাহিরে যাচ্ছে। আর কেন যাচ্ছে সেটা বুঝতে পেরেছিলাম। এটাও বুঝতে পেরেছিলাম আমার হলুদ পরিটা আমার কাছে ঠিকই আসবে। এখন যদি না আসতাম তাহলে? এটা কখনো হতো না, কারণ আমার হলুদ পরি এখন আমাকে ভালোবাসে। এই কথা বলেই আয়াতকে জড়িয়ে ধরি, তারপর কোলে তুলে বারান্দায় চলে যাই। একটা চাদর শরীরে জড়িয়ে নিয়ে চাঁদের আলো উপভোগ করতে লাগলাম। গল্প করতে করতে আর চাঁদ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেরাও বুঝতে পারলাম না। সকালে একটা পায়রা এসে আমাদের দুজনের মুখে ঝাপটা দেওয়ায় দুজনেই ভয়ে ছিটকে উঠি। তারপর পায়রাটাকে দেখে আমি চুপি চুপি করে ধরি, আয়াতও এসে ধরলো। দুজন একসাথে উড়িয়ে দেয়। আয়াত চুপি চুপি আমার কানে কামড় দিয়ে দৌড় দেয়। আমি বোকা বনে যাই। সন্ধ্যাবেলায় আজকে মেহেন্দি, বাড়ির ভিতরে মেহেন্দির ফাংশনের আয়োজন করা হয়েছে। একদিকে আয়াত, অন্যদিকে ফারিনের স্টেজ। আয়াতের মা আর আদনান বিকালেই চলে এসেছে। শালা দুলাভাই খুব মিলেছে। আদনান তো আমাকে ছাড়া এক মুহূর্ত ভাবে না। আয়াত আর ফারিন একসাথে নিচে নামছে। আমি আর কায়রাফ চোখ সরাতে পারছি না। কায়রাফ এগিয়ে এসে ফারিনকে স্টেজে নিয়ে গেল। আমি হাঁটু গেড়ে আয়াতের হাত চাইলে আয়াত হাত বাড়িয়ে দেয়। আয়াতকে নিয়ে স্টেজে উঠে গেলাম। অন্যদিকে দিদাম আজকে কিছু একটা করবে ভেবেছে, শুধু একটু সময়ের অপেক্ষা। সুযোগ মিললেই কাজ হাসিল করে নিবে। সিঁড়ি দিয়ে নামছে আর আয়াতকে দেখে রাগে ফাটছে। হঠাৎ করে একটা ওয়েটারের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে চায়, কিন্তু কোনো মতে দাঁড়ায়। তারপর রাগে ওয়েটারকে থাপ্পড় দিয়ে কতগুলো কথা শুনিয়ে দেয়। সবার ওর ব্যবহার দেখে অবাক হয়ে যায়। সবাই এত চুপচাপ কেন? এটা কি কোনো মেহেন্দি ফাংশন হলো নাকি? কোনো গান নেই, কোনো মজা ঠাট্টা নেই? সেটাই তো, একটা কাজ করো না, তুমি একটু ডান্স করে দেখাও না, তাতে একটু হঠাৎ ভাব হবে। ফারিন দিদামকে খোঁচা দিয়ে কথাটা বলল। দিদামও বিষয়টা বলল না, সোজা মিউজিক চালিয়ে দিল। দিদাম নাচতে শুরু করলো। সবাই তার দিকে তাকিয়ে আছে। এদিকে আকিব সে কখন থেকে বাহিরে অপেক্ষা করছে।
শুধুমাত্র আয়াতের সাথে একটু কথা বলবে। সেই কখন লোক পাঠিয়েছিল, কিন্তু এখনো কোনো খবর আসেনি। আয়াতকে গিয়ে লোকটা বলল, ম্যাম, আপনার সাথে কে যেন দেখা করতে এসেছে, বলেছে খুব আর্জেন্ট। কে এসেছে? কোনো নাম বলেছে বা আমার কি কিছু বলেছে? না, তেমন কিছু বলেনি, শুধু বলেছে খুব দরকার, কিন্তু কিছু প্রবলেমের জন্য নাকি ভেতরে আসতে পারবে না, তাই আপনাকেই যেতে বলেছে। আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। আসবি একটু গেস্টদের সাথে দেখা করতে গেছে, এই সুযোগে আমি বাইরে আসি। বাইরে এসে আকিদকে দেখতে পেয়ে বললাম, তুমি এখানে? তোমার কি কালকের কথা মনে নেই? হ্যাঁ মনে আছে, কিন্তু তোমার সাথে আমার কিছু কথা ছিল। কাল যা করেছো তারপরেও তোমার আর কি কথা আছে? এনিওয়ে, তোমার কোনো কথা শোনার নেই, বাই। আমি এই বলে চলে আসতে নিলেই আকিদ পেছন থেকে বলে, তোমার কাছে এতদিনের ফ্রেন্ডশিপ থেকে কালকের ক্ষণিকের কথাগুলো বড় মনে হলো। আর তাছাড়া আমি মানুষ, আমি একটা ছেলে হয়ে আর একটা মেয়েকে ভালোবাসতেই পারি, তাই বলে এভাবে আমাদের বন্ধুত্ব নষ্ট করে দিবে? তুমি যা করেছো তা ভুল। হ্যাঁ আমি জানি আমি ভুল করছি, তাই আমি সরি বলতে এসেছি। আই অ্যাম সরি আয়াত, প্লিজ আমাকে মাফ করে দাও। আমার তোমাকে ওইভাবে কথাগুলো বলা ঠিক হয়নি। আমি আসফির কাছেও মাপ চাইবো, কিন্তু তার আগে তুমি আমাকে মাফ করে দাও। আমি হাত জোর করছি, আমি আর কখনো তোমাদের সামনে আসবো না। প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ। আকিদ কথাগুলো বলে মাথা নিচু করে ফেললো। আমি তাকিয়ে দেখি আকিদ নীরবে চোখের পানি ফেলছে, তাই আমিও রাগ ধরে রাখতে পারলাম না। তোমার সাহস কি করে হয় আমাদের ছেড়ে চলে যাবার? তোমার কি মনে হয় চলে গেলেই আমি তোমাকে মাফ করে দিতাম? মোটেও না, আরো বেশি রাগ করতাম। আর তোমাকে মাফ চাইতে হবে না, কারণ আমি অনেক আগেই সব ভুলে গেছি। সত্যি আয়াত? আর ওনার কাছে মাপ চাইতে হবে না। আমি ওনাকে বুঝিয়ে বললেই উনি বুঝে যাবে। যদিও ওনার রাগ বেশি, তবু উনি আমার কথা বুঝবেন। এনিওয়ে, এখন ভেতরে চলো, ফাংশন শুরু হয়ে গেছে। তার হচ্ছে না আয়াত, আমার কিছুক্ষণ পরেই ফ্লাইট, আমি লন্ডন চলে যাচ্ছি। আবার দেখা হবে 2 বছর পর। কি বলছো কি তুমি? শুধু তোমাকে আর আসফিকে সরি বলতে এখানে এসেছিলাম, কিন্তু ভিতরে যাওয়া সাহসটুকু আর হয়ে ওঠেনি। যাই হোক, আসফির সাথে সুখে সংসার করো, আর 2 বছর পর যেন মামা দেখতে পারি। আকিদ কথাগুলো বলেই হেসে দিল, যদিও চোখে পানি স্পষ্ট দেখা যাচ্ছে। আমিও হেসে দিলাম, তারপরে চোখ থেকে পানি বের হয়ে গেল। আরে পাগলি, এমন করছো কেন? আমি তো আর একেবারে যাচ্ছি না, আর রেগুলার ভিডিও কল তো দিবই, শুধু তোমার জামাই মানলেই হয়। আকিদ কথা বলেই হো হো করে হেসে দেয়, আমিও। তারপর আকিদ বিদায় নিয়ে চলে যায়। আমি বিদায় দিয়ে চোখের পানি মুছে ভেতরে চলে আসছিলাম, তখনই পেছন থেকে একটা ছুরি আমার দিকে এগিয়ে আসে। যেই ছুরিটা আমাকে আঘাত করতে যাবে, তার আগেই কেউ আমাকে টেনে অন্ধকারে নিয়ে যায়। আমি ভয় পেয়ে তাকিয়ে দেখি আসফি। একটা শ্বাস ফেলে বললাম, উফ, আপনি এমন কেন? প্রতিবারে আমাকে ভয় পাইয়ে দেন। আমি এরকমই সাইকো। তো তুমি বাহিরে কি করছো? সবাই ভিতরে তোমার জন্য অপেক্ষা করছে। আকিদ এসেছিল? আকিদ ওই বেটার মাইরে কম হয়ে গেছে। আজকে এমন মার দিব যা সারা জীবন মনে থাকবে। আকিদের নাম শুনে আমি রেগে যাই। কথাটা বলে বাইরে আসতে নিলে আয়াত আমার হাত ধরে আটকে ফেলে, তারপর 2 হাত ধরে বলে, আগে আমার কথাটা তো শুনুন। আকিদ এসেছিল সরি বলতে। ও নিজের ভুল সবটা স্বীকার করেছে, আমাকে সরি বলেছে। আপনাকেও সরি বলতে চেয়েছিল, কিন্তু আপনি ওনাকে দেখে রেগে যাবেন বলে আমি না করেছি। আর ও লন্ডন চলে যাচ্ছে, কিছুক্ষণ পরেই ওর ফ্লাইট। যাক, আপদটা বিদায় হলো। কি বললেন আপনি? এইসব খুনসুটি করতে করতে ভেতরে চলে গেলাম। অন্যদিকে আমাকে আঘাত করতে চাওয়া লোকটি আর কেউ নয়, দিতাম। প্রতিবারের মতো এইবারেও ব্যর্থ হয়ে রাগে ফুঁসতে থাকে, ছুরিটা দূরে ছুঁড়ে মারে। পরের দিন সকালবেলা, আজকে হলুদ আর বিয়ে একদিনে হবে। সকালে হলুদ আর সন্ধ্যায় বিয়ে। হলুদের ফাংশনটা বাড়ির গার্ডেনেই হবে, কিন্তু বিয়ে হবে কনভেনশন হলে। আমাকে সাজানো শেষ করে সবাই যে যার রুমে চলে যায়। আমি বসে বসে নিজেকে দেখছিলাম, তখনই আদনান রুমে ঢুকলো আর একটা চিরকুট দিয়ে চলে গেল। চিরকুটে লেখা, চিলেকোটে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো। আর যদি না আসো তাহলে আমি কিন্তু নিচে নামবো না। আমি কথাটা পড়ে একটু বিরক্ত হলেও খুশি হলাম। রুমের দরজা খুলে চারপাশ ভালো করে দেখে সোজা দৌড় দিয়ে চিলেকোঠায় চলে যায়। আসফি অন্যদিকে ফিরেছিল। আমি পেছন থেকে জড়িয়ে ধরলাম। আসফি বুঝতে পারলো আমি চলে এসেছি, তাই সেও পেছনে ফিরে তাকালো। অবশেষে তুমি আসলে। আমি ভেবেছিলাম আসবেই না। এখন মোটেও ঝগড়া করার টাইম নেই।
একটু পরেই সবাই আমাদের খুঁজবে। কেন ডেকেছেন তাড়াতাড়ি বলুন, আমাকে রুমে যেতে হবে। আরে বাবা, আগে একটু দাঁড়াও। আমি আয়াতকে ঘুরিয়ে তার কাঁধ থেকে চুলগুলো ঘুরিয়ে একটা কিস দিলাম। তারপর সামনে এসে নিজের দোগালে হলুদ লাগিয়ে নিলাম। আয়াত বুঝতে পারছে না আমি কি করতে যাচ্ছি, সে শুধু অবাক হয়ে সবকিছু দেখছিল। আমি আয়াতকে নিজের বাহু ডোরে আটকে নিলাম। আয়াতের মুখের কাছে গিয়ে দোগালে ঘষা দিয়ে হলুদ ভরিয়ে দিলাম। আয়াত চোখগুলো ছোট ছোট করে তাকালে আমি মুচকি হেসে আয়াতের নাকেও হালকা হলুদ লাগিয়ে দিলাম। আয়াত শুধু আমার আঙ্গুলে কামড় দিয়ে দৌড় দেয়। আমি আয়াতের কাজে হাসতে থাকি। আয়াত রুমে এসে কিছুক্ষণ আগের কথা ভাবছিল আর মুচকি মুচকি হাসছিল। তখনই রুমে ফারিন ঢুকলো। ভাবি ডাক দিয়ে কিছু বলতে যাবে, তখনই দেখে আয়াতের দোগালে হলুদ লাগানো। বুঝতে বাকি রইল না এটা কার কাজ। ফারিন শয়তানি হাসি দিয়ে বলে, বাবা, এখনো হলুদ বড়রাই লাগিয়ে দিল না, আর ওরা হলুদের বন্যা লাগিয়েছে। ইস, আমার বরটা যদি ভাইয়ার মতো একটু রোমান্টিক হতো। বারে, তোমার বর কম কিসের? কম না তো কি, এত সুন্দর করে সাজলাম আর আমাকে এখনো দেখতেই আসলো না। আমার ননদের কি কষ্ট। আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। বলো, আমি শুনছি। আমি টিস্যু দিয়ে হলুদ পরিষ্কার করতে করতে বললো, দিদামের থেকে একটু সাবধানে থাকবা। ও কিন্তু এখনো তোমাদের বিষয়টা মেনে নিতে পারছে না, আর ও কিন্তু সবকিছুই করতে পারে। আমার কিন্তু ভয় করছে তোমার না কোনো ক্ষতি করে দেয়। এত ভয় পেও না তো, ও কিচ্ছু করতে পারবে না। তাই যেন হয়। আয়াত আর ফারিনকে নিচে নেওয়া হলো। আমি আর কায়রাব এসে তাদের পাশে দাঁড়াই। দুজনই দুজনের বউয়ের প্রশংসা করতে ব্যস্ত হয়ে যায়। একে একে বড়রা হলুদ দিতে শুরু করে। দিদাম হাতে হলুদের বাটি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়। আয়াতের গালে হলুদ লাগানোর জন্য হলুদ নিয়ে যাচ্ছিল। ফারিন বিষয়টা স্বাভাবিক না ভেবে সে তার পা বাড়িয়ে দেয়। দিদাম উষ্টাকে পড়ে যেতে নেয়, কিন্তু তার আগে আমি ধরে ফেলি। হলুদের বাটি নিচে পড়ে গেলেও হাতে থাকা হলুদটা আমার শরীরে লেগে যায়। কিছুক্ষণ পর্যন্ত স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পর জ্বালা শুরু করে। আমি সহ্য করতে না পেরে আয়াতকে দেখালে আয়াত দেখে অনেকটা জায়গায় পুড়ে গেছে। আসফি, এটা কি হলো? আয়াত একটু জোরেই কথাটা বলে, তাই সবাই ওর দিকে তাকায়। ফারিন দৌড়ে গিয়ে এটা দেখতে পেয়ে দিদামকে টেনে ভিতরে নিয়ে যায়। তারপর সোফায় ফেলে দিয়ে চোখ বড় বড় করে বলে, হলুদে কি মিশিয়েছিস? মানে হলুদে আবার কি মিশাবো? একটু নাকামি করবি না। তুই ভাইয়ার ওইখানে হলুদ লাগিয়েছিলি, আর ওই হলুদের বাটিটাও তুই এনেছিলি। এনেছিলাম মানে কি আমি অ্যাসিড মিশিয়েছি? আমি তো বলিনি তুই অ্যাসিড মিশিয়েছিস। আমি তো অ্যাসিডের কথা তুলিনি, আর জানতামও না হলুদে অ্যাসিড ছিল। তার মানে তুই, কিন্তু তুই ভাইয়াকে কেন লাগাবি? তোর রাগ তো ভাবির প্রতি তাহলে। হ্যাঁ, আমি অ্যাসিড মিশিয়েছিলাম, কিন্তু আশফিকে লাগাতে চাইনি। চেয়েছিলাম আয়াতকে লাগাতে, যেন ওর ফেস পুড়ে জ্বলে শেষ হয়ে যায়। কিন্তু তোর পায়ে উস্টা খেয়ে সব উল্টো হয়ে যায়। শুধুমাত্র তোর জন্য আজকে আমি আমার কাজে সফল হতে পারিনি। আমার আগেই সন্দেহ হয়েছিল, তাই আমি ইচ্ছে করে নিজের পাটা বাড়িয়ে দেই, আর তাতে করে তোর কুকর্ম সফল হয়নি। আর এখন আমি সবাইকে গিয়ে এই কথাগুলো বলবো। আমি বাইরে চলে আসতে নিলেই দিদাম আমার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, তোর কি মনে হয় তোর কথা সবাই বিশ্বাস করে নেবে, তাও কোনো প্রমাণ ছাড়া? তুই খুব ভালো করে জানিস আমি কতটা ভালো অভিনয় করতে পারি, আর ঠিক কতটা খারাপ তাও ভালো করে জানিস। তো শুধু শুধু নিজের বিপদ ডেকে আনিস না, নয়তো এমন না হয় বিয়ের আগেই বিধবা হয়ে যাস। দিদাম এই কথাটা বলেই শয়তানি হাসি দিয়ে চলে যায়। ফারিন ভয় পেয়ে যায়। ফারিন এটা খুব ভালো করেই জানে দিদাম যতটা সহজে কথাটা বলল তার চেয়েও সহজে তা করতে পারবে। সে ধপ করে সোফায় বসে পড়ে। সে কি করবে বুঝতে পারছে না। সন্ধ্যাবেলায় সবাই কনভেনশন হলে। আয়াত রুমে বসে আছে। বারবার এত ভারী লেহেঙ্গার প্রতি বিরক্ত ফিল করছে, আর এটা ভাবছে এতক্ষণ হয়ে গেল এখনো আমি তাকে একটা বারের জন্য দেখতে এলাম না। অন্যদিকে ফারিন বারবার আয়াতকে ফোনে ট্রাই করে যাচ্ছে, কিন্তু ফোন ধরছে না। তাকে সামনাসামনি কিছু বলা যাবে না, কারণ যখনই তারা দুজন একসাথে হয় তখনই দিদামের ফারিনের দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। কিন্তু এখনো কোনো কথা না ভেবেই আয়াতের রুমে চলে যায়। ফারিনকে এভাবে দৌড়ে আসায় আয়াত অবাক হয়ে বলে, তুমি এত ভারী লেহেঙ্গা নিয়ে এভাবে কিভাবে দৌড়াচ্ছ? আর এত দৌড়ার কি আছে? ভাবি, এত কথা বলার সময় নেই। তোমাকে শুধু এটাই বলবো, বিয়ের আর যতক্ষণ সময় আছে একটু সাবধানে থেকো। এই কয়েক মুহূর্ত সময় কিন্তু সবকিছু পাল্টে দিতে পারে। ফারিন, তুমি এইগুলো কি বলছো? আর কেনই বা বলছো? ভাবি, তোমাকে এখন এত কিছু বলার সময় নেই। তুমি আমার কথা শোনো, যা বলছি তাই করো। আর তুমি
আর কিছু বলার আগেই রুমের দরজা খোলার আওয়াজ হলো। ফারিন ভয়ে তাকিয়ে দেখে মিসেস শাহনাজ রুমে ঢুকেছে। মিসেস শাহনাজ ফারিনকে নিয়ে রুমে চলে যায়। ফারিন যেতে চাচ্ছিল না, তার আরো কথা বলার ছিল, কিন্তু বিয়ের সময় হয়ে যাচ্ছে বলে মিসেস শাহনাজ ফারিনকে তার হোটেল রুমে নিয়ে যায়। এইদিকে আমি ফারিনের কথার মানে কিছুই মিলাতে পারছিলাম না। তখনই আদনান রুমে আসলো আর একটা চিরকুট দিয়ে চলে গেল। কে দিয়েছে জিজ্ঞাসা করলেও কিছু বলেনি। চিরকুট খুলে দেখি সুইমিং পুলে তোমার জন্য অপেক্ষা করছি, ঠিক কালকের মতো আজকেও একবার চলে আসো। আর হ্যাঁ, পেছন দিক দিয়ে গেট খুলে রেখেছি, আশা করি কালকের মতো আজকে হতাশ করবে না। আমি চিঠিটা পড়ে মুচকে হাসলাম আর মনে মনে ভাবলাম আজকেও সারপ্রাইজ দিবেন, আর এই জন্যই এতক্ষণ দেখা করিনি। ওকে ফাইন, আমি আসছি। আমি চুপি চুপি পায়ে রুম থেকে বের হয়ে গেলাম। পেছনে গেট দিয়ে সুইমিং পুলে গেলাম, চারিদিকে লাইটিং করা, কিন্তু কোথাও আসফিকে দেখতে পেলাম না। আসফি কেন? কোনো মানুষকেই দেখতে পেলাম না। চিৎকার করে আসফিকে ডাকলাম, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। কিছুটা চুপসে গেলাম। এত কষ্ট করে ঢুকিয়ে এলাম, কিন্তু আসফিকে পাইনি। মনে মনে অভিমান জমিয়ে পেছনে ফিরে হাঁটা শুরু করব। পেছন থেকে কেউ একজন আমার মুখ চেপে ধরে। খুব চেপে ধরায় আমি ছোটাছুটি শুরু করি। হাতটা মুখ থেকে ছড়িয়ে পেছন ফিরে দেখি দিদাম। তুমি? যা, দেখেই ফেললে। হ্যাঁ, আমি তোমার হবু সতীন। তার মানে ফারিনের কথাই ঠিক ছিল, তুমি এখনো পাল্টাও নেই? কি করে পাল্টাবো বলো? আমি তো এতটা ভালো না। নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটার বিয়ে কি করে দেখতাম বলো তো? দিদাম, তুমি কিন্তু ফুল করছো, এর ফল কিন্তু ভালো হবে না। আর আমাকে এখানে ডাকার মানেটাই কি? আর আমিও ফারিনের কথা না শুনেই বের হয়ে এসেছি। বাহ, ফারিনের দেখছি নিজের জামাইয়ের মৃত্যুর থেকেও তোমার পরোয়া বেশি। মানে হলো, সে আগে থেকেই জানতো আমি ঠিক আগের মতোই আছি, কিন্তু আফসোস কাউকে কিছু বলতে পারছিল না। তার কারণ আমি বলেছিলাম যদি কাউকে কিছু বলে দেয় তাহলে ওর হবু জামাইকে আমি। দিদাম কথাটা বলেই হেসে দিল। না, আমাকে ফারিন কিছু বলেনি, আর যদি বলতো তাহলে কি আমি এখানে একা আসফির চিঠি পেয়ে আসতাম? আমার কথা শুনে দিদাম আরো জোরে হাসতে শুরু করলো। আমি ব্যাপারটা বুঝতে না পেরে তার দিকে তাকিয়ে আছি। দিদাম কোনো মতে হাসি আটকিয়ে বলল, তুমি না সত্যি বোকামি। তুমি কি মনে করছো আশফি তোমাকে এখানে আসতে বলেছে? আর ইউ ক্রেজি? আশফি তো সেই কখন থেকে স্টেজে বসে আছে। তার মানে? হ্যাঁ, আমি তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। আমি একটা জিনিস বুঝলাম না, যাকে এত ভালোবাসো তার হাতের লেখাটাও চেনো না। তোমার সাথে এত কথা বলার সময় আমার নেই। আমাকে হয়তো নিতে আসবে, সো আমার রুমে যাওয়া দরকার। আমি এই কথা বলে চলে যাচ্ছিলাম। দিদাম আমার চুলের মুঠি ধরে দাঁতের দাঁত চেপে বলল, তোমার কি মনে হয় আমি এত কষ্ট করে তোমাকে এনেছি এভাবে ছেড়ে দেওয়ার জন্য? আহ, আমার লাগছে দিদাম, ছাড়ো। ছাড়বো তো অবশ্যই, কিন্তু এখানে না, সোজা অন্ধকার রুমে। দিদাম আমার চুলের মুঠি ধরে টেনে টেনে পেছনে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করা লাগে মুখ চেপে ধরে, আর সাথে সাথে অনেক জোরে জোরে গান বাজতে থাকে। আমার চোখ দিয়ে শুধু পানি ঝরে যাচ্ছে। দিদামের হাতে খামসি দিয়ে ধরলে দিদাম রেগে আমার মাথাটা দেওয়ালে পাড়ি দেয়। সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি, মাথা থেকে রক্ত পড়া শুরু করে। আমাকে একটা অন্ধকার রুমের চেয়ারের সাথে হাত পা বেঁধে রাখে, মুখে কালো রুমাল দেওয়া, যাতে করে আমার জ্ঞান আসলেও যেন চিৎকার করতে না পারি। দিদাম আমার রুমে এসে বধূ সেজে লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে। কিছুক্ষণ পর মা আর মিসেস শাহনাজ আসলো তাকে নিতে। কি রে মা, তোর হয়েছে? দিদাম শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। এত বড় ঘুমটা কেন? আজকাল এত বড় ঘুমটা কি কেউ দেয়? মিসেস শাহনাজ এই বলে ঘুমটা তুলতে নিলেই আমি বললাম, থাক বেআইন সাহেবা, বিয়ের পর না হয় আসবি বাবাই ঘুমটাটা তুললো। তা ঠিকই বলেছেন, একদম আমাদের যুগের মতো হবে। বলেই মিসেস শাহনাজ হাসতে শুরু করলো। দিদাম যেন হাফ সেরে বাঁচল। মিসেস স্টেজে নিয়ে গেল, ফারিনের পাশে বসানো হয়। দিদামের কানের পাশে গিয়ে ফারিন বলে, থ্যাংক ইউ ভাবি, ওই দিদাম তোমার কিচ্ছু করতে পারেনি, ঠিক মতো স্টেজে আসতে পেরেছো। এখন ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই হয়। কিন্তু ভাবি, তোমার এত ঘুমটা কেন? আজকাল এত বড় ঘুমটা কেউ দেয়? এই বলে ঘোমটাটা তুলে নিতে যাবে, তখনই দিদাম ওর হাত ধরে ফেলে, আর খুব শক্ত করেই ধরে, যাতে ফারিন অবাক হয়ে যায়। হাতের দিকে ভালো করে তাকাতেই দেখে কতগুলো আঁচড়ের দাগ। কিছু একটা বলতে যাবে, তার আগেই মনে হলো আয়াতের হাতে তো ভাইয়ার দেওয়ার রিং ছিল, ওইটা কোথায়? তাহলে কি?
এটা মনে হবার সাথে সাথে আমি ঘোমটাটা টান দিয়ে দাঁড়িয়ে যাই, আর সাথে সাথে দিদামের মুখ সবার সামনে বের হয়ে আসে। ভাইয়ার সামনের স্টেজ থেকে নেমে এসে, দিদাম, তুমি এখানে কি করছো? আর আয়াত কোথায়? আশফি, তুমি এত অস্থির হবে না। আমার কথাগুলো আগে ভালো করে শোনো। তোর কোনো কথা শোনার সময় আমাদের হাতে নেই। ভালোই ভালোই বলে তো আমার ভাবির সাথে কি করেছিস? আমার ভাবি কোথায়? দিদাম, তুই এখানে কেন? বধূ বেশে কি করছিস? তোমরা সবাই একটু চুপ হয়ে আমার কথাটা তো শোনো। তোমরা আমাকে প্রশ্ন করছো আমি এখানে এভাবে বধূ ভেসে কেন বসে আছি। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। উপায় ছিল না মানে? কি বলতে চাচ্ছিস কি তুই? আয়াত এই বিয়েটাকে মন থেকে মেনে নিতে পারছিল না। সে প্রথম থেকে আশফির সাথে থাকতে নারাজ ছিল আর আকিদকে ভালোবাসতো। আজকে আয়াত সেই আকিদের হাত ধরে এই সম্পর্ক থেকে পালিয়ে গেছে। আমি চাইনি তোমাদের সম্মানে কোনো দাগ লাগুক, তাই আমি এভাবে। বাবা, অনেক সুন্দর করে কাহিনীটা সাজিয়ে ফেলছিস। তুই হয়তো জানিস না, ভাবি ভাইকে নিজ থেকে প্রপোজ করেছিল, আর সে নিজেও ভাইয়াকে ভালোবাসতো। আমি জানতাম কেউ আমার কথা বিশ্বাস করতে চাইবে না, তাই আয়াতের লিখে যাওয়া শেষ চিঠিটা পড়েই দেখো। আমি কিছু বলতে যাব তার আগেই দিদাম একটা চিঠি বের করে সবার সামনে ধরে। আমি এক টানে চিঠিটা নিয়ে নেই। চিঠিতে লেখা আমি কি করব আমি নিজেও বুঝতে পারছিলাম না। একদিকে আমার সেই পুরনো ভালোবাসা, অন্যদিকে এই বিয়ে। আমি বিয়েটাকে প্রথম থেকে না মানলেও এখন ঠিকই মানতাম, কিন্তু তাই বলে আমি আমার পুরনো ভালোবাসার মানুষটাকে কি করে ছাড়তাম? তাই আজকে আমি এই কঠিন সিদ্ধান্ত নিলাম। তোমাদের ছেড়ে আকিদের হাত ধরে চলে যাচ্ছি অনেক দূরে। জানি না কখনো আমাকে মাফ করতে পারবে কিনা, তবু আমি ক্ষমা প্রার্থী। ইতি, আয়াত। আমি চিঠিটা পড়ার সাথে সাথে নিচে বসে পড়ি। মা গিয়ে আমার পাশে দাঁড়ায়। কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। ফারিন দিদামের দিকে তাকিয়ে দেখে দিদাম শয়তানি হাসি দিচ্ছে। ফারিন বুঝতে পারলো এটাও দিদামের চক্রান্ত, কিন্তু এই চিঠির বিরুদ্ধে কিছু বলার ছিল না ফারিনের, তাই চুপচাপ চোখের পানির বিনিময়ে সবটা মেনে নিচ্ছিল। অন্যদিকে আমার জ্ঞান ফিরল। মাথাটা এখনো প্রচুর ব্যথা করছে, হাত পা নড়াতে পারছিলাম না। চিৎকার করতে চাইলেও চিৎকার করতে পারছিলাম না। হাতটা নড়াচড়া করছি, হাতের চুড়িগুলো ভেঙে যাচ্ছে, কিছু চুড়ি নিজের হাতে বিঁধে যাচ্ছে। ব্যথায় চিৎকার করতে ইচ্ছে হলেও পারছি না। কিছুক্ষণের জন্য আবার চুপ হয়ে বসে পড়লাম। আধা ঘন্টা পর অনেক বোঝানোর পর আমি দিদামকে বিয়ে করতে রাজি হলাম, কারণ আজকে যদি আমার বিয়ে না হয় তাহলে অনেক বড় সম্মানহানি হবে। আমি শুধুমাত্র নিজের বাবা আর পরিবারের সম্মানের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হলাম। সবাই আগের মধ্যে স্বাভাবিকের অভিনয় করছিল, কিন্তু কেউই আজকের ঘটনা আশা করেনি। আয়াত এমন একটা কিছু করবে কেউ বুঝতেই পারেনি। ফারিন বারবার নিজের লেহেঙ্গা খামতে ধরছে নিজের রাগ কন্ট্রোলে রাখার জন্য। সে যদি পারতো তাহলে আজকে দিদামকে এখানে শেষ করে দিত। পেপার রেডি, ফারিন আর কায়রাবের বিয়ে হয়ে গেছে। দিদাম পেপারে সাইন করে আমার কাছে নিয়ে যাওয়া হলো। আমি হাতে কলম নিয়ে বসে আছি, ভাবতে লাগলাম আয়াত এতটা স্বার্থপর কি করে হলো? আমাকে এত ঘৃণা করত, কিন্তু ও তো সবটা মেনে নিয়েছিল। তাহলে কি হলো হঠাৎ করে? এক সেকেন্ড, ও তো আমাকে তুমি করে বলে না। তাহলে কি ওই চিঠিটা আয়াত লিখেনি? তার মানে আয়াতের সাথে কিছু একটা হয়েছে। আমার মাথায় কথাগুলো আসতেই আমি দাঁড়িয়ে নিজের গলা থেকে মালাটা টান দিয়ে ছিঁড়ে ফেলি। তারপর পেপারটা নিয়ে সবার সামনে ছিঁড়ে ফেলি। দিদামকে স্টেজ থেকে নামিয়ে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। দিদাম তাল না সামলিয়ে পড়ে যেতে নিলে কায়রাব ধরতে গেলে ফারিন আটকে দেয়। দিদাম নিচে পড়ে যায়। আমি এক টান দিয়ে উঠিয়ে রাগে চোখ বড় বড় করে বললাম, আয়াত কোথায়? আমি কি করে জানবো আয়াত কোথায়? ও ওর বয়ফ্রেন্ডের সাথে কোথায় গেছে তা আমি কি করে জানবো? মিথ্যা কথা, আয়াত কখনোই এমন কিছু করতে পারে না। সে তো চিঠিতে তাই লিখে গেছে। এটা আয়াতের চিঠি না। হ্যাঁ ভাইয়া, তুই ঠিকই বলছিস, এটা ভাবির চিঠি না। আয়াত আমাকে কখনোই তুমি করে বলেনি। আমি হাজারবার বললেও ডাকতো না। তাহলে কি কেউ ওকে? দিদাম নাটক করে কথাগুলো বলতে চাইছিল, তার আগে আমি স্টেজ থেকে নেমে তার গালে কষিয়ে থাপ্পড় বসিয়ে দেই। মিথ্যা নাটক করার আর কোনো প্রয়োজন নেই। আমি এখন সবাইকে সত্যি বলে দেব, আমি আর কিছু লুকাতে পারবো না। দিদাম চোখ রাঙিয়ে আমার দিকে তাকালেই তোয়াক্কা না করে এক এক সব সত্যি বলতে শুরু করি। সেই প্রথম দিন থেকে শুরু করে হলুদের দিনের কাহিনী সবগুলোই বললাম। সবকিছু বলার পর ভাইয়া দিদামের মুখ চেপে ধরে বলে, তোকে আমি পরে দেখে নিব, তার আগে বল তুই আয়াতের সাথে কি করেছিস? বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আয়াত কোথায় আছে, কেমন আছে আমি কিচ্ছু জানি না। তোকে ভালোই ভালোই হবে না। ওয়েট, আরেকটা থাপ্পড় দিয়ে সোফায় ফেলে দেই দিদামকে। এখন এই থাপ্পড়ে ঠোঁটের সাইড থেকে রক্ত বের হয়ে পড়ে। কায়রাব, তুমি পুলিশকে ফোন করে ইমিডিয়েটলি এখানে আসতে বলো। ওকে, আমি ফোন করছি।
কায়রা ফোন নিয়ে একটু সাইডে চলে গেল। দিদাম সোফা থেকে উঠে আমাকে ধাক্কা দিয়ে ফারিনের কাছে চলে যায়। তারপর আয়াতের জন্য রাখা ছুরিটা ফারিনের গলায় ধরে বলে, দেখো, কেউ আমার কাছে আসার চেষ্টা করবে না। যদি কেউ আসো তাহলে কিন্তু ফারিনকে একদম কেউ চালাকি করার চেষ্টা করবে না। আর তুই ফারিন বেশি নড়াচড়া করবি তো এই ছুরি তোর গলায় চড়ে যাবে। সবাই থমথমে হয়ে যায়। আমি ঘামতে শুরু করি, চাইলেও কিছু করতে পারছি না, কারণ কলিজার বোনটা দিদামের কাছে বন্দি। দিদাম ফারিনকে নিয়ে পিছুপা হতে হতে মেইন ডোর পর্যন্ত চলে গেছে। হঠাৎ করে কেউ পিছন থেকে দিদামের গলায় ছুরি ধরে কানে কানে ফিসফিস করে বলে। দিদামের কণ্ঠ শুনে বোঝার বাকি রইল না কে সে। নিজের প্রাণে বাঁচার ভয়ে ফারিনের গলা থেকে ছুরি ছেড়ে দেয়। হাত থেকে ছুরি ফেলে দিতে বললে তাও ফেলে দেয়। আয়াত, তুমি? হ্যাঁ আমি। কি মনে করেছিলে আমাকে বেঁধে রেখেই তুমি এখানে বিয়ে করবে? তুমি ফুলে যেও না। ভালোবাসার শক্তি বলে একটা কথা আছে, যার এতই শক্তি যে দুনিয়া পাল্টে গেলেও তাদের আলাদা করা যায় না। আমি কথাটা বলি দিদামের গলা থেকে ছুরি ছেড়ে দিয়ে সামনে আসি, তারপর টানতে টানতে সবার মাঝে নিয়ে যাই। আয়াত, তোমার এই অবস্থা কি করে হলো? তোমার সাথে কি হয়েছিল? ওসব কথা পরেও বলা যাবে, তার আগে এর সাথে আমি কিছু বোঝাপড়া করি। আমি দিদামের সামনে গিয়ে বললাম, তোমাকে আমি আগেই বলেছিলাম যদি আসফি তোমাকে ভালোবাসতো তাহলে আমি তোমাদের মাঝে থাকতাম না, চলে যেতাম তোমাদের ছেড়ে। কিন্তু না, আসফি তোমাকে ভালোবাসতো না। আমি তোমাকে ভালো করে বোঝানোর পরেও তুমি বোঝোনি। আমি দিদামের গালে একটা থাপ্পড় দিয়ে, এই থাপ্পড় আমার আর ওনার মাঝে আসার জন্য, আরেকটা থাপ্পড় দিয়ে, এই থাপ্পড় আমাদের মাঝে ভুল সৃষ্টি করানোর জন্য, আরেকটা থাপ্পড় দিয়ে, এই থাপ্পড় আজকে আমার সাথে করা অন্যায়ের জন্য, আরেকটা থাপ্পড়, আর এই থাপ্পড় আমার ভালোবাসাকে কেড়ে নেবার চেষ্টার জন্য। টান টান 4টা থাপ্পড় খাওয়ার পর যখন দিদাম রাগে কিছু একটা করতে যাবে তার আগেই পুলিশ চলে আসে। পুলিশ দিদামকে নিয়ে চলে যেতে চাইলেই দিদাম বলে, আমার অপরাধ? তোমার লজ্জা করে না? এত কিছু করার পরও তুমি অপরাধ জানতে চাচ্ছ? আহ থাক না, এটা বলে ও নিজেরই ক্ষতি করেছে। আসফি, আপনাদের কোম্পানির প্রজেক্টটা লস খাবার একমাত্র কারণ হলো দিদাম। উনি সমস্ত ডকুমেন্ট আউট করে দিয়েছিল। আমার কাছে সিসিটিভি ফুটেজ সব আছে। উনি চেয়েছিল আমাকে ভুল বুঝাতে, কিন্তু তা হলো না। আরো কতগুলো অপরাধের কথা বলা হলে দিদামকে পুলিশ নিয়ে যায়। যাবার আগে দিদাম একটাই কথা বলে যায়, আমি ফিরে আসবো, তোমাদের আমি দেখে নেব। রাত 10টা, বাসর ঘরে ফুলে সাজানো বিছানায় ঘোমটা টেনে বসে আছি। অপেক্ষা শুধু ভালোবাসার মানুষের আগমনের। অপেক্ষার অবসান ঘটিয়ে আসফি রুমে ঢুকলো। দরজাটা নক করে আস্তে আস্তে খাটের দিকে এগিয়ে আসলো। আমার পাশে বসে হাতটা ধরে বলল, তুমি ঠিক আছো তো আয়াত? আপনি আমাকে এই কথাটা আর কতবার জিজ্ঞাসা করবেন বলেন তো? আর একবার যদি শুনতে পেয়েছি তাহলে কিন্তু কি? তাহলে আপনাকে আর বাসর করতে হবে না, আমি ঘুমিয়ে যাব। ওকে, নো প্রবলেম, আমিও ঘুমিয়ে যাব। এই বলে আমি উঠে যেতে নিলেই আয়াত একটানে বিছানায় শুইয়ে দেয়। তারপর বুকে কিল ঘুষি মারতে থাকে। আরে আরে, তুমি আমাকে মারছো কেন? আমি তো পুরান হয়ে গেছি, তাই ভালো লাগে না, তাই না? সব বুঝি আমি, সব বুঝি। এই বলেই আমি কান্না করে দেই। আসফি বুঝতে পারেনি আমি কথাটা এত সিরিয়াস নিব, তাই সে একটু পোকা হয়ে যায়। তারপর আমাকে জড়িয়ে ধরে বলে, আরে পাগলি, আমি তো শুধু আমার হলুদ পরিটাকে একটু বাজিয়ে দেখছিলাম। আচ্ছা বাবা, সরি, এখন তো কান্না থামাও। সরি সরি সরি। ইটস ওকে। আসফি আমাকে নিজের বুকের উপরে নিয়ে শুয়ে পড়ে। মাথা থেকে ঘোমটাটা সরিয়ে গালে হাত রেখে আস্তে আস্তে করে ঠোঁটের দিকে নিয়ে আসতে থাকে। ঠোঁট ছোড়া দখল করে নেয়। আস্তে আস্তে করে আমরা বিবাহ ভালোবাসায় মিলন মেলায় লিপ্ত হতে থাকি। আমাদের সম্পর্ক যেন এভাবেই খুনসুটি ভালোবাসায় পরিপূর্ণ থাকুক। দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।